হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি সাধারণ গণিতের অধ্যায় ১৬ পরিমিতির ১৬.২ এর উদাহরণ এবং কাজ করাবো। প্রথমেই লক্ষ্য করো কি বলা আছে যে চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল তোমার যদি জানতে হয় তার আগে তোমার যেটা জানতে হবে সেটা হইলো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। এগুলো আমরা আগেই শিক্ষা আসছি, তারপরে একবার শর্টকাটে আমি লিখি যে ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ইংলিশ হইল এরিয়া। ত্রিভুজের ক্ষেত্রফলের সাধারণ সূত্র কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। বি মানে হইল গিয়ে বেইস, বাংলা হইল ভূমি। এইচ মানে হইল হাইট, যার বাংলা উচ্চতা। ঠিক আছে, তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এছাড়াও কিছু সূত্র ছিল, তোমাদের অনেকের হয়তো বা মনে আছে। যেমন লক্ষ্য করো, ধরো এই একটা ত্রিভুজ, ঠিক আছে। এই ত্রিভুজের যে কোনো দুইটা বাহু মনে করো আমাদেরকে বইলা দিছে যে এই বাহুটার দৈর্ঘ্য হইল এ মিটার আর এই বাহুটার দৈর্ঘ্য হইল বি মিটার। আর এই দুইটার যে মধ্যবর্তী কোণ আছে সেই মধ্যবর্তী কোণ মনে করো হইল গিয়ে থিটা। থিটা বলতে এখানে 30 ডিগ্রি হইতে পারে, 40 ডিগ্রি হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তো এই অবস্থায় বলো তো এই ত্রিভুজে, এই যে এখানে একটা ত্রিভুজ আমি আঁকছি, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? আমরা কিন্তু আগে শিক্ষা আসছি জিনিসগুলা। হাফ এ বি সাইন থিটা। তোমার কি মনে পড়ে এগুলা? ত্রিভুজের যে কোনো দুইটা বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ যদি দেওয়া থাকে তাহলে এইটা হইলো সেই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। মনে আছে? এই সূত্র কিভাবে আসছে সেটাও কিন্তু আমি আগে দেখাইছি, এখন আর দেখাইলাম না। আবার ধরো একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ মানে কি? তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকেই বলে ত্রিভুজ। এখন বাহুগুলা কিন্তু সরল রেখা হইতে হবে, বক্ররেখা হইতে পারবে না। যেমন ধরো যদি এরকম হইতো, এই একটা, এই আর একটা, এই আর একটা, বলো এটা কি ত্রিভুজ হইতে পারতো কখনো? এটা কিন্তু ত্রিভুজ হবে না, কারণ এখানে তিনটা বাহু বা রেখা আছে, ঠিক আছে, বাট এগুলো আসলে কিন্তু সরল রেখা না, এগুলো হলো গিয়ে বক্ররেখা। আর আমাদের কিন্তু মানে শর্ত কি? শর্ত হইলে এগুলো সরল রেখা হইতে হইবে। বলো এই কনফিউশনটা ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয়ে থাকে, মনে করো এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের আমার এটা এবি বাহু, এইটা বিসি বাহু, আর এইটা এসি বাহু। এখন মনে করি যে এবি বাহুর দৈর্ঘ্য হইল সি মিটার, এসি বাহুর দৈর্ঘ্য হইল বি মিটার, আর বিসি বাহুর দৈর্ঘ্য হইল এ মিটার। এইখানে তিনটা বাহুর দৈর্ঘ্যই আমাদেরকে বইলা দিছে, কিন্তু এই যে বাহুগুলো আছে বাহুগুলার মধ্যবর্তী যে কোণ, এই কোণ কিন্তু দেওয়া নাই। তার মানে এই কোণের মানও তুমি জানো না, এই কোণের মানও তুমি জানো না, আবার এই কোণের মানও তুমি জানো না। তখন তুমি কিভাবে করবা? যদি তুমি যে কোনো দুইটা বাহু জানতা আর এদের মধ্যবর্তী কোণ জানতা, তখন কিন্তু তুমি এই সূত্রের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করতে পারতা। কিন্তু এখন যেহেতু তুমি মধ্যবর্তী কোণ জানো না, বরঞ্চ তুমি তিনটা বাহুর দৈর্ঘ্যই জানো, তখন কিন্তু তোমার এই সূত্রের মাধ্যমে করতে হবে। দেখো সূত্রটাকে একটু বড়, প্রথমে এটা বড় রুট ওভার, বড় রুট ওভারের ভিতরে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। বলো এই সূত্রটা মনে আছে কিনা তোমাদের? এই এস এর পরিচয় কি ছিল? এস এর পরিচয় ছিল অর্ধ পরিসীমা। কি? অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা কথাটার মানে কি তা তো নিশ্চয়ই জানো। ত্রিভুজের ক্ষেত্রে দেখো, অর্ধ পরিসীমা তার মানে কি? পরিসীমার অর্ধেক। যেমন এই যে ত্রিভুজটা দেওয়া আছে, ত্রিভুজের পরিসীমা বলতে কি বোঝায়? তিনটা বাহুর দৈর্ঘ্যের যোগফল বা সমষ্টি। একটা বাহুর দৈর্ঘ্য হলো এ মিটার, আরেকটা বাহুর দৈর্ঘ্য বি মিটার, আরেকটা বাহুর দৈর্ঘ্য সি মিটার। তাহলে এই যে এ প্লাস বি প্লাস সি আমি লেখলাম, এইটা হইলো এই ত্রিভুজের পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা মানে কি? এই পরিসীমাকে আমি 2 দিয়ে ভাগ করে দেব, তাহলে আমি পাবো অর্ধ পরিসীমা। এই অর্ধ পরিসীমাকে আমি এস দ্বারা প্রকাশ করি। অর্ধ পরিসীমা এস সমান সমান এই জিনিসটা। বুঝছো? তাহলে একটা ত্রিভুজের তিনটা বাহু দেওয়া থাকলে সে এই সূত্রের মাধ্যমে তুমি প্রথমে অর্ধ পরিসীমাটা বের করবা। অর্ধ পরিসীমা বের করার পরে এই যে সূত্রটা দেখতেছো এখানে তুমি যখন মান বসাই দেবা তখনই কিন্তু তোমার ক্ষেত্রফল বের হয়ে যাবে। বলো পারবা না? এগুলো কিন্তু আমরা আগে শিক্ষা আসছি। পারবা? আপাতত তাহলে এই দুইটাই থাকুক, আর দরকার নাই। বাট এই যে দুইটা সূত্র আমি লিখছি না, এগুলো সব কিন্তু মেইনলি এই সূত্র থেকেই আসছে। এই হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এইটা হলো গিয়ে মেইন সূত্র, এখান থেকে এই জিনিসগুলো আসছে। আবার আরেকটা জিনিস আমি জাস্ট যদি লেখা দিই, এগুলো সব তোমরা একটু কষ্ট করে নোট ডাউন করো, হয়তো বা আগেই তোমার লেখা আছে যে যদি সমবাহু ত্রিভুজ হয়,
সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের আরেকটা সূত্র, মানে এই যে বললাম না হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা, এইটা ব্যবহার করে আরেকটা সূত্র আসছে, সেই সূত্রটা হইলো √3/4 ইন্টু এ স্কোয়ার। এই এ মানে কি? এ মানে হইলো সমবাহু ত্রিভুজ মানে কি প্রত্যেকটা বাহুর মান সমান, তাহলে ওই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যত সেটা কি এ দ্বারা প্রকাশ করা হয়েছে, বুঝছো? মনে করো এখানে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মনে করো প্রত্যেকটা বাহুর মান সমান, আর প্রত্যেকটা বাহুর মান ধরো 6 মিটার, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এই এর মান কত? এর মান হবে 6। বলো বুঝছো কিনা? আর যদি সমবাহু ত্রিভুজ না হইয়া সমদ্বিবাহু ত্রিভুজ হয়, এই সমদ্বিবাহু ত্রিভুজ কোনগুলা তাকে জানো? যেই ত্রিভুজের যে কোনো দুইটা বাহু সমান, অপর বাহুটা সমান না, সেটাই হলো সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সেই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের আরেকটা সূত্র আছে, এগুলো আমি আগেই তোমাদেরকে পড়াইছি, তোমার কি মনে আছে? দেখো তো এই সূত্রটার কথা মনে আছে কিনা। p/4 √4a² - b²। ঠিক আছে, এটা কখন, মানে কোন ক্ষেত্রে প্রযোজ্য? ধরো এই এই যে সেই সমদ্বিবাহু ত্রিভুজ, আচ্ছা এটা এইভাবে একই সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? এই সমদ্বিবাহু ত্রিভুজে এই বাহুটা আর এই বাহুটার মান মনে করো সমান, এই বাহুটার মানও হইল গিয়ে এ, এই বাহুটার মানও হইল গিয়ে এ মিটার, আর এই বাহুটার মান হইল যে ইয়া বি মিটার, বুঝছো? তখন আমরা এই সূত্রের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করব। এর পরিচয় হইল সমান সমান বাহুর দৈর্ঘ্য, যে দুইটা বাহুর দৈর্ঘ্য সমান, ওই যে সেই মানটা, ঠিক আছে? আর বি মানে হইলো গিয়ে অসমান বাহুর দৈর্ঘ্য। বলো বুঝছো কিনা এই পর্যন্ত? উপরে উপরে হেডিং দেওয়া চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, বাট আমরা কিন্তু এখানে কি করতেছি? এখানে কিন্তু আমরা মূলত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সম্পর্কে আলোচনা করতেছি। এইটা আসলে মুইছা দিই, বুঝছো? এটা পরবর্তী পৃষ্ঠায় নেই। ঠিক আছে, এখন মনে করো আমরা চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, চতুর্ভুজের সংজ্ঞা কি তোমরা জানো? চতুর্ভুজ নামের ভিতরে কিন্তু উত্তর দেওয়া আছে। চতুর্ভুজ, ভুজ মানে হইল গিয়া বাহু, আর চতুর মানে কি? চতুর মানে হইল গিয়া চারটি। তাহলে চতুর্ভুজ এই কথাটা থেকে তুমি কি বুঝতেছো? যে এখানে চারটা বাহু আছে, এখানে চারটা সরল রেখা থাকবে, বক্ররেখা থাকলে কিন্তু চলবে না। তাহলে সংজ্ঞা হবে যে চারটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। ঠিক আছে, তাহলে এই চতুর্ভুজ যেহেতু একটা ক্ষেত্র, এই ক্ষেত্রের কিন্তু একটা ক্ষেত্রফল থাকবে। এখন ঘটনা হইলো চতুর্ভুজ কেমন কেমন হইতে পারে। ধরো আমি যদি এইভাবে আঁকি, এইখানে কয়টা বাহু দেখতেছো তুমি? কাউন্ট করো, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটাই কিন্তু সরল রেখা। তাহলে এটা একটা কি? এটা কি ত্রিভুজ নাকি পঞ্চভুজ? এটা একটা চতুর্ভুজ। আবার তুমি যদি এইভাবে করে রাখো, দেখো তো, কেউ মনে করে এইভাবে একটু ডিজাইন করে রাখতে চাইলো, বলো এইটা কয়টা রেখা দেখতেছো তুমি এদিকে? তুমি চারটা রেখা এখানেও দেখতে পাইতেছো, কিন্তু এই রেখাগুলো কিন্তু সরল রেখা না, মানে স্ট্রেট লাইন। এগুলো কি স্ট্রেট লাইন বলো নাকি আঁকাবাঁকা আছে? এগুলো কিন্তু স্ট্রেট লাইন না, আঁকাবাঁকা আছে। তার মানে এই চারটাই হইলো গিয়া বক্ররেখা। কিন্তু আমার চতুর্ভুজের জন্য শর্তই হইলো চারটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র হইতে হবে। তার মানে বক্ররেখা কিন্তু নট অ্যালাউড। বল এই পর্যন্ত ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয়, এখন আমরা এই চতুর্ভুজ কিছু কিছু স্পেশাল চতুর্ভুজ আছে। কি আছে? স্পেশাল চতুর্ভুজ। ও আচ্ছা, তার আগে লক্ষ্য করো তো, যদি কেউ এইভাবে চতুর্ভুজটা আঁকে, তাহলে কি কোনো সমস্যা আছে? বলো, কোনো সমস্যা আগে তুমি এদিকে দেখতে পাইতেছো এই চতুর্ভুজে? একটু চশমা লাগবে দেখার জন্য। কিরকম? লক্ষ্য করো এইখানে এই জায়গাটা দেখো, জুম করি আমি, এই জায়গাটাকে একটু ফাঁকা আছে না? এটা কিন্তু ফাঁকা আছে, কিন্তু আমি সংজ্ঞার সময় একটা কথা বলছি যে চারটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র হইতে হবে। কি হইতে হবে? চারটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র হইতে হবে, কিন্তু এইটা কিন্তু সীমাবদ্ধ না, এখানে একটু ফাঁকা আছে। সীমাবদ্ধ মানে কি? সীমাবদ্ধ মানে হইলো আটকানো, ঠিক আছে? বাট এটা কিন্তু আটকানো না, একটু ফাঁকা আছে। তাহলে এটা কি চতুর্ভুজ হবে? অবশ্যই হইতে পারবে না। যাই হোক, এগুলো কিছু আলাপ আলোচনা ছিল, করা দরকার। এখন কিছু বিশেষ ধরনের চতুর্ভুজ আছে, যেমন প্রথমেই ধরো আয়ত।
আয়তর সংজ্ঞা তোমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছো তাই না, যে আয়ত কাকে বলে জানো। আমি এখন সংজ্ঞা লেখাবো না, জাস্ট মুখে মুখে, আচ্ছা মুখেও পরে বলবো, আমি আগে একটা চিত্র আঁকি, একটা আয়ত আগে ছবি আঁকি, তারপরে সংজ্ঞা টঙ্গা হবে এনে। এটা যেহেতু চোখের আন্দাজে আঁকা, তো এখানে একটু সমস্যা থাকবে, ওটা একটু কম্প্রোমাইজ করে নাও, ঠিক আছে। এই যে আমি একটা চিত্র আঁকছি, আমি যদি নামকরণ করি এ বি সি ডি, এই এবিসিডি এটা একটা আয়ত। বলো আমি কিভাবে বুঝলাম যে এটা একটা আয়ত? কারণ এই এবি বাহু আর এই যে সিডি বাহু, মানে এই যে বিপরীত দুইটা যে বাহু আছে, এরা পরস্পর সমান। শুধু সমান না, সমান এবং সমান্তরাল। সমান্তরাল কথাটার মানে কি? সমান্তরাল কথাটার মানে হলো, ধরো এটা মনে করো ট্রেনের যে লাইন আছে না, ট্রেনের লাইনের যে দুই পাশ, ঠিক আছে, যদিও আমি বাস্তব জীবনে আজ পর্যন্ত কখনো ট্রেনে উঠি নাই, বাট এটা হলো মনে করো ট্রেনের লাইনের দুইটা পাশ, এরা কিন্তু অলওয়েজ এই যে সমান দূরত্ব বজায় রাখা চলবে। সমান দূরত্ব বলতে কি বুঝাইতেছি, ধরো তুমি যদি এইখান থেকে এইখান দূরত্ব মাপো, আবার তুমি যদি এদিক থেকে এই পর্যন্ত দূরত্ব মাপো, তুমি অলওয়েজ একটা সেম ভ্যালু পাবা। তার মানে এই দুইটা সরল রেখা যদি সর্বদা পরস্পরের থেকে সম দূরত্ব বজায় রেখে চলতে থাকে, তবে ওই দুইটা সরল রেখাকে আমরা বলবো সমান্তরাল সরল রেখা। বলো বুঝছো কিনা? যেমন এইটা আর এটার সাথে মনে করো এইটা, এই দুইটাও কিন্তু সমান্তরাল সরল রেখা। এই যে এইটা আর এইটা, এরা কিন্তু সমান্তরাল সরল রেখা। দেখা মনে হয় কি যে সমান্তরাল হইতে হইলে সব সময় বুঝি এরকম হইতে হবে, গেল কোথায়, দাঁড়ো এটা একটু এই পাশে নিই, এরকম হইতে হবে না, এরকম না। তুমি যদি এইভাবেও রাখো তাও সমান্তরাল হবে, কিন্তু তুমি যদি একটু ঘুরাও, এখন কিন্তু আর সমান্তরাল নাই, এখন কিন্তু সমান্তরাল নাই। বাট আগে যেরকম ছিল এটা কিন্তু সমান্তরাল ছিল। কিভাবে বুঝলাম? আমি যদিও চোখের আন্দাজে আঁকছি, বাট এটা সমান্তরাল আমি কিভাবে বুঝছি বলো তো? কারণ এরা অলওয়েজ সম দূরত্ব বজায় রেখে চলবে, কখনো একে অপরকে ছেদ করবে না। মনে করো তুমি এদিকে তাকাও, এই সরলরেখা আর এই সরলরেখা, এরা যদি তুমি এখান থেকে অসীম পর্যন্ত সামনে নিতে থাকো, আবার এইটাকে অসীম পর্যন্ত সামনে নিতে থাকো, এরা যে সমান্তরাল তার প্রমাণ কি? সমান্তরাল হইলে এরা কখনোই পরস্পরকে ছেদ করবে না। কিন্তু লক্ষ্য করো, তোমার একটা সরলরেখা এরকম, আরেকটা সরলরেখা ধরো এরকম হইলো, এই এরকম, একটু ধরো এরকম, হ্যাঁ, এটা কিন্তু সমান্তরাল হয় না। কারণ তুমি যদি এইটাকে একদম সামনে এভাবে যাইতেই থাকে যাইতেই থাকে যাইতেই থাকে, আবার এইটাও যদি সামনের দিকে যাইতেই থাকে যাইতেই থাকে যাইতেই থাকে, তাহলে একটা পয়েন্টে আইসা এরা পরস্পরকে ছেদ করবে। বুঝছো? যেমন আমি যদি তোমার বোঝার সুবিধার্থে একটা সহজ ছবি দেখাই, লক্ষ্য করো, এই যে এই একটা সরল রেখা আর এই আরেকটা সরল রেখা, এরা কিন্তু একটু পরে গেলেই পরস্পরের সাথে মিট করবে। কিভাবে? লক্ষ্য করো, আমি একটু বর্ধিত করি জিনিসটাকে। এই সরল রেখাটাই ধরো এই পর্যন্ত আমি আঁকলাম, ঠিক আছে, আর এই সরল রেখাটা আমি বর্ধিত করলাম। যদিও আমার আঁকা একটু সমস্যা আছে, তোমরা বুঝতেই পারতেছো, বাট এটা কি, আমার কথার মেইন উদ্দেশ্য হলো এরা একটু সামনে গিয়েই মিট করবে। ঠিক আছে, আমি আপাতত একটু মুছে দিয়ে এগুলো তোমাদের বোঝানোর জন্য আমি আঁকছি। বলো এই পর্যন্ত তোমার কোনো সমস্যা আছে কিনা? সমান্তরাল সরলরেখার কনসেপ্টটা কি বুঝছো? এগুলো ছোটবেলার জিনিস কিন্তু, ঠিক আছে। আবার রেখা, রেখাংশ, রশ্মি, আশা করি এগুলো তোমার মনে আছে। যেমন রেখা কি? রেখা হইলো ধরো দুই পাশেই চলমান রেখা, এই পাশেও চলতেছে এই পাশেও চলতেছে রেখা। তুমি যদি এই রেখা থেকে একটা নির্দিষ্ট অংশ কাটো, ধরো এতটুকু তুমি কাটটা আলাদা করে নেলা, তখন এতটুকুকে আমরা বলবো রেখার অংশ, মানে রেখাংশ। ঠিক আছে, এটা কিন্তু এইখানেও স্টপ এইখানেও স্টপ, বাট রেখা কিন্তু দুই প্রান্তেই চলতেছিল, এটা কিন্তু থামবে নাই, ঠিক আছে, অসীম পর্যন্ত চলতে থাকবে। আর রেখাংশ বলতে কি বোঝায়? রেখাংশ বলতে বোঝায় যে একটা বিন্দু থেকে চলা শুরু করছে, এটা আজীবন চলতে থাকবে। এইখানে কিন্তু ও চলতেছে না, যদি এরকম কইরা দাও তাহলে কিন্তু এটা রেখা হবে। বাট রশ্মি হইতে হলে কি করতে হবে? একটা নির্দিষ্ট, এটা একটা উৎস, এই উৎস থেকে এই যে এটা মানে ছড়াইয়া পড়তেছে এরকম, মানে মিন করে অনেকটা। ওই যে সূর্য রশ্মি আছে না, সূর্য রশ্মি ওরকম আর কি। যাই হোক, এগুলো হলে গিয়ে বেসিক কিছু কথাবার্তা, এগুলো মূলত ক্লাস 6 এর বাচ্চাদের শেখানো হয়। যাই হোক, এখন আমরা কি পড়তেছিলাম জানি? আয়ত। তাহলে আয়তর ছবিটার দিকে একটু তাকাই। বলতেছিলাম যে এখানে বিপরীত বাহুগুলা পরস্পর সমানই হবে না, শুধু সমান হওয়ার পাশাপাশি সমান্তরালও হবে। দেখো, এই এবি বাহু আর সিডি বাহু যেভাবে পরস্পরের সমান ও সমান্তরাল, ঠিক সেইভাবেই এডি বাহু আর বিসি বাহু, এই দুইটা সরলরেখাও কিন্তু পরস্পরের সমান এবং সমান্তরাল। এছাড়াও তুমি যদি একটু কোণের দিকে তাকাও, এই যে চারপাশে চারটা কোণ, এই একটা কোণ,
এই একটা কোণ, এটা হলো গিয়ে কোণ এ বি সি, আর এই কোণের নাম কি? কোণ বি সি ডি, অথবা চাইলে কেউ কোণ ডি সি বিও বলতে পারে। ঠিক আছে, এই যে চারটা কোণ আমি আঁকছি, এই প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি। কত? এই প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। তাহলে আয়তের সংজ্ঞা কিন্তু এক একজন এক একভাবে দিতে পারে। যদি কেউ বলে যে চতুর্ভুজ ক্ষেত্রের, আচ্ছা দেখো সংজ্ঞায় আমি প্রথমেই বলছি যে চতুর্ভুজ ক্ষেত্রের, কেন লক্ষ্য করো, আয়ত এটা যাই হোক না কেন, এটা কিন্তু একটা চতুর্ভুজ, এটা একটা স্পেশাল টাইপের চতুর্ভুজ। ঠিক আছে, এটার স্পেশালিটি কি? স্পেশালিটি হইলো এখানে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, এবং প্রতিটি কোণ এক সমকোণ, তাকে আয়ত বলে। বলো, এই সংজ্ঞাটাকে তোমরা গুছিয়ে লিখতে পারবা না? যেভাবে বললাম খাতায় নোট করার সময় অবশ্যই লিখবা যে চতুর্ভুজ ক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ এক সমকোণ, তাকে আয়ত বলে। এখন আয়ত তো আমি বুঝলাম, আমি আচ্ছা একটা কাজ করি, আমি স্পেশাল যে চতুর্ভুজগুলো আছে আগে সেগুলোর একটা পরিচয় দিই, তারপরে আমরা ডিটেলসে জানবো। ঠিক আছে, এই যে আয়তটা তুমি দেখতে পাইতেছো, এই আয়তটাকে আমরা যদি একটু বাঁকাই ফেলাই বলতে, মনে করো এইখান থেকে তুমি মনে করো বল প্রয়োগ করতেছো বা চাপ দিতেছো, চাপ দিলে কি হবে? এইটা তো এরকম ছিল, কিন্তু তুমি যখন চাপ দেবা তখন মনে করো এটা এরকম হয়ে যাবে। ঠিক আছে, লক্ষ্য করো আমি চিত্রটা আঁকি, তাইলে আরো ক্লিয়ারলি তুমি বিষয়টা বুঝতে পারবা। ধরো আগে এটা মনে করি এরকমই আছে, এটা একটু আগে কি এরকম ছিল না? এরকম ছিল, কিন্তু এখন আর এরকম থাকবে না। তুমি এটাকে চাপ দিতেছো, চাপ দিয়ে কি করবা? চাপ দিয়ে মনে করো এটাকে এরকম বানিয়ে ফেলাবে, এখানে চাপ দিয়ে এই পর্যন্ত সরাই আনবা। ঠিক আছে, আচ্ছা তাহলে সরাই আনলে কেমন হবে চিত্রটা? এই যে এরকম, দেখো চোখের আন্দাজে আঁকা, তাই একটু ঝামেলা হবে, প্লিজ কেউ মাইন্ড করো না। ঠিক আছে, এটা এভাবে হবে, যাই হোক এখানে একটু ফাঁকা রয়ে গেছে। আচ্ছা, এটা তুমি বুঝাই নিতে পারতেছো। তো এই যে যেই চতুর্ভুজ ক্ষেত্রে তুমি এখানে লক্ষ্য করো তো কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে। এই যে এখানেও কিন্তু এই যে বিপরীত বাহু, এইটার এই যে রেখাটা দেখতেছো, আমি নামকরণ করি তাইলে আরো বুঝতে একটু সুবিধা হবে। এটা ওই এ ডি সি, এদিকে লক্ষ্য করো এই এডি বাহু, এই এডি বাহু আর বিসি বাহু, এটা কিন্তু পরস্পরের বিপরীত বাহু। আর এই বিপরীত বাহু এই দুইটাও কিন্তু পরস্পরের সমান আর এছাড়াও সমান্তরাল। আবার এই যে দেখো এবি বাহু, এবি বাহুর বিপরীত বাহু হইলো এই ডিসি বাহু অথবা সিডি বাহু, তুমি যাই বলো না কেন, এই এবি আর সিডি হইলো পরস্পরের বিপরীত বাহু, এছাড়াও এরাও কিন্তু পরস্পর সমান এবং সমান্তরাল। দেখো এই এই পর্যন্ত কিন্তু আয়তর মতোই এই যে চিত্রটা আমি আঁকছি, এই যে বিপরীত বাহু সমান আর সমান্তরাল হওয়ার ক্ষেত্রে এটা কিন্তু আয়তের সাথে সম্পূর্ণ মিল, কিন্তু পার্থক্য একটা ছোট্ট জায়গায়। কোন জায়গায় পার্থক্য বলো তো? আয়ত প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি ছিল, কিন্তু এখানে লক্ষ্য করো এই কোণ কি 90 ডিগ্রি? এই কোণ কি 90 ডিগ্রি? একটা কোণও কিন্তু 90 ডিগ্রি না। তাহলে আমার নতুন সংজ্ঞাটা দেব। আচ্ছা, এই যে চতুর্ভুজটা আমি আঁকছি, এই চতুর্ভুজের তাহলে আমি নাম কি দেব? এই চতুর্ভুজের নামই হবে সামান্তরিক। ঠিক আছে, এগুলোর ইংলিশ গুলো আমার ঠিক মন নাই, তোমাদের কারো যদি জানতে ইচ্ছা করে তাহলে একটু সার্চ করো। ঠিক আছে, সামান্তরিক। তাহলে এই যে সামান্তরিকের সংজ্ঞায় আমরা কি বলবো এখনই খাতায় লিখে ফেলাও, যে চতুর্ভুজ ক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল এবং প্রতিটি কোণ এক সমকোণ নয়, তাকে সামান্তরিক বলে। অথবা তুমি যদি এই কোণ এক সমকোণ নাই কথাটা বাদ দিয়ে জাস্ট বলো যে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তাকে সামান্তরিক বলে, তাইলেও তোমার হবে। ঠিক আছে, বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই পর্যন্ত দেখো এই এবি বাহু সিডি বাহু সমান ছিল, কিন্তু এই এডি বাহু আর সিডি বাহুর দৈর্ঘ্য কি সমান ছিল? এই আয়ত আর সামান্তরিকে আমার কিন্তু বিপরীত বাহুগুলো সমান ছিল। ঠিক আছে, ধরো এইটাও 10 মিটার, এইটাও 10 মিটার, আবার এইটাও 7 মিটার, এইটাও 7 মিটার, কিন্তু এরকম কিন্তু ছিল না যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 8 মিটার কইরা, না, এটা একটু ছোট এটা একটু বড়। আবার সামান্তরিকের দিকেও তাকাও, আমার কিন্তু এইটাও যদি 8 মিটার হয় এইটাও 8 মিটার, আবার এটা যদি 6 মিটার হয় তাহলে এইটাও 6 মিটার, কিন্তু এরকম কিন্তু ছিল না যে প্রতিটি বাহুর দৈর্ঘ্যই সেম সেম। কিন্তু এখন আমি এমন একটা চিত্র আঁকবো যেখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান। ঠিক আছে, দেখো তো, একটু ছোট করেই আঁকি, যেহেতু চোখের আন্দাজে আঁকতেছি একটু কনসিডার করো কেমন, পুরোপুরি পারফেক্ট হবে না বোঝাই যায়, তারপরও লক্ষ্য করো এই যে চতুর্ভুজটা আমি আঁকছি,
এই চতুর্ভুজের মনে করি প্রত্যেকটা বাহুই সমান। প্রত্যেকটা বাহুই কি? প্রত্যেকটি বাহু সমান। তার মানে এই এবি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য, সিডি বাহুর দৈর্ঘ্য, ডিএ বাহুর দৈর্ঘ্য অথবা এডি বাহুর দৈর্ঘ্য যাই বলো না কেন, এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি? সমান। আবার বইলো না যে প্রত্যেকটা বাহু সমান ও সমান্তরাল। প্রত্যেকটা বাহু সমান্তরাল কেমনে হয়? তুমি এবি বাহু আর সিডি বাহুকে সমান্তরাল বলতে পারো, আবার বিসি বাহু আর এডি বাহুকে সমান্তরাল বলতে পারো, কিন্তু তুমি কিন্তু একসাথে এই এবি আর বিসি, মনে করো এবি আর বিসি কি সমান্তরাল? এবি আর বিসি জীবনেও না। ঠিক আছে, শুধুমাত্র যেগুলো বিপরীত বাহু এরাই হলো গিয়ে পরস্পর সমান্তরাল। আর এমনি এই চারটা বাহুর মান কি বা দৈর্ঘ্য কি? পরস্পর সমান। ধরো এবি বাহুর দৈর্ঘ্য 5 মিটার, বিসি বাহুর দৈর্ঘ্য 5 মিটার, সিডি বাহুর দৈর্ঘ্য 5 মিটার, আবার এডি বাহুর দৈর্ঘ্য 5 মিটার। বলো এই পর্যন্ত বুঝছো কিনা? এই যে চিত্রটা আমি আঁকছি, এই চিত্র, এই চতুর্ভুজ ক্ষেত্রের নাম হইলো বর্গ, স্কোয়ার। ঠিক আছে, বর্গের ইংলিশ কি? স্কোয়ার। এখন এছাড়াও আরেকটা ক্যারেক্টারিস্টিক্স আছে যে প্রত্যেকটা কোণ তুমি দেখতে পাইতেছো, এই প্রত্যেকটা কোণ কত ডিগ্রি কইরা মনে হয় তোমার? এই প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি কইরা। তাহলে বর্গ কাকে বলে? এর সংজ্ঞায় আমরা কি বলবো? যে চতুর্ভুজ ক্ষেত্রের প্রতিটি বাহু সমান এবং প্রতিটি কোণ এক সমকোণ, তাকে বর্গ বলে। এতটুকু বললেই কিন্তু আমার সংজ্ঞা হয়ে যাবে। এখন বর্গটাকে তুমি যদি আবার এইখান থেকে একটু বল প্রয়োগ করে একটু বাঁকাইয়ে দাও, দেখো আয়তকে আমরা যেইভাবে বাঁকাইয়ে দিছিলাম, সামান্তরিক বানাইছিলাম, ঠিক সেভাবেই তুমি যদি বর্গকে একটু বাঁকাও, তাহলে যে জিনিসটা তুমি পাবা তার নাম হইলো রম্বস। তার নাম কি? তার নাম হইলো রম্বস। তাহলে রম্বসটা দেখতে একটু কিরকম হবে দেখো তো, চিত্রটাকে একটু আঁকি, হ্যাঁ। দেখো আমি কিন্তু এখানে বাঁকাইয়ে দিছি, কিন্তু আমি কিন্তু বলি নাই যে দৈর্ঘ্য আমি চেঞ্জ করছি, আগের মতোই দৈর্ঘ্য আছে। ঠিক আছে, তার মানে এখনো কিন্তু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান আছে। একটু আগেও কিন্তু এখানে কি সমান ছিল না প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য? ঠিক সেভাবেই এখানেও কিন্তু সমান আছে। এই এবি বাহু, বিসি বাহু, সিডি বাহু, ডিএ বাহু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। জাস্ট পার্থক্য কি এই বর্গের সাথে? বর্গের প্রত্যেকটা কোণ ছিল 90 ডিগ্রি, বাট এইখানে কি প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি? এখানে কিন্তু প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি না। তাহলে রম্বস কাকে বলে সংজ্ঞা যদি আসে, তাহলে আমরা লিখবো যে চতুর্ভুজ ক্ষেত্রের প্রতিটি বাহু বা সকল বাহুর মান সমান, তাকে রম্বস বলে। তাইলেই হবে, বুঝছো? তোমার আর কোণের কিছু দরকার নেই। আর চাইলে অ্যাড করতে পারো যে যে চতুর্ভুজের প্রতিটি বাহুর মান সমান এবং কোণগুলো এক সমকোণ নয়, তাকে রম্বস বলে। বাট তবে কোণের আসলে দিকটা না আনলেই ভালো। ঠিক আছে, এই গেল আমার চতুর্ভুজ ক্ষেত্রের মানে একটা পরিচয় পর্ব। আমি জাস্ট তোমাকে ব্যাখ্যা করলাম যে কিছু স্পেশাল টাইপের চতুর্ভুজ সম্পর্কে। এখন আমার কথা হইলো ভাই, কেউ যদি এইভাবে একটা চতুর্ভুজ আঁকে, বলো তো এই চতুর্ভুজটা কিছু হবে? মানে এই চতুর্ভুজ, এই যে আমি এখন পর্যন্ত চারটা স্পেশাল চতুর্ভুজ সম্পর্কে তোমারে পড়াইলাম, কি কি? আয়ত, সামান্তরিক, বর্গ আর রম্বস। বলো তো এখানে আমি যে ছবিটা আঁকছি, এই ছবিটার সাথে এই চারটার একটারও কোনো মিল আছে? একটারও কিন্তু কোনো মিল নেই। বাট তাইলে কি এটা কি চতুর্ভুজ না? এটা চতুর্ভুজ, কিন্তু স্পেশাল চতুর্ভুজ না। যদি স্পেশাল চতুর্ভুজ হইতো তাইলে আমরা এরকম নাম দিতাম তার। আরেকটা স্পেশাল চতুর্ভুজ আছে, আমি সেটাও আইকা দেখাই, একসাথে মানে ঝামেলা কমপ্লিট করি। ধরো এই যে এই একটা চতুর্ভুজ আমি আঁকলাম, এই চতুর্ভুজের ক্ষেত্রে আমি যদি আগের বৈশিষ্ট্যগুলো মিলাই, লক্ষ্য করো এই বাহু আর এই বাহু, এই বিপরীত বাহু কিন্তু পরস্পর সমান না, কিন্তু এরা কিন্তু পরস্পরের সমান্তরাল। বুঝছো? এই বাহু আর এই বাহু কিন্তু পরস্পরের সমান্তরাল, কিন্তু এই বাহু আর এই বাহুর কিন্তু তেমন কোনো রিলেশন নাই। মানে এরা কিন্তু পরস্পরের সমানও না, আবার সমান্তরালও না। এখন এই যে ত্রিভুজ, সরি চতুর্ভুজটা আমি আঁকছি, এই চতুর্ভুজের একটা স্পেশাল নাম আছে, তুমি কি জানো? তার নাম হলো ট্রাপেজিয়াম। ঠিক আছে, এগুলো সবই শেখা, মানে ছোটবেলায় শিখছো, বাট অনেকে আছে যে ভুললা যায়, এই জন্য এই জিনিসগুলো একটু রিক্যাপ করতেছি। ট্রাপিজিয়াম। ঠিক আছে, তাহলে ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য কি বা ট্রাপিজিয়াম কাকে বলে? যেই চতুর্ভুজের এক এক জোড়া, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পরের সমান্তরাল, তাকে ট্রাপিজিয়াম বলে। তুমি যদি বলো যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, তাকে ট্রাপিজিয়াম বলে, তাহলে কিন্তু তোমার সংজ্ঞাটা হবে না।
কারণ এখানে দেখো এই বাহু আর এই বাহু, এই দুইটা বিপরীত বাহু পরস্পরের সমান্তরাল, কিন্তু এই বাহু আর এই বাহু মানে এই দুইটা বিপরীত বাহু কিন্তু পরস্পরের সমান্তরাল হয় নাই। এজন্য আমার বলতে হবে যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পরের সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। বুঝছো? আচ্ছা ঠিক আছে, এই প্রত্যেকটা টাইপের চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্র আছে, পরিসীমার সূত্র আছে, কর্ণের দৈর্ঘ্যের সূত্র আছে। এই সূত্রগুলো পারা মানেই তোমার 16.2 ক্লিয়ার, একেবারে সহজ। ঠিক আছে, যেমন এই যে আয়ত, আয়তর ক্ষেত্রফলের সূত্রটা কেমন হবে এটা অনেকের হয়তো বা মুখস্থ, ইতোমধ্যে মুখস্থ আছে তোমাদের কারো আয়তের ক্ষেত্রফলের সূত্র? আয়তের ক্ষেত্রে বা এটা কিভাবে আসছে লক্ষ্য করো, এই যে এ বি সি ডি আয়তটা দেখতে পাইতেছো, তুমি যদি বি বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত একটা কর্ণ অঙ্কন করো, ঠিক আছে, একটা কর্ণ যদি তুমি অঙ্কন করো তাহলে তুমি দেখবা যে এই যে আয়তটা কিন্তু সমান দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, এই একটা ভাগ আর এই আরেকটা ভাগ। আচ্ছা এই ভাগটা কেমন ভাগ, এটা কি, এই ক্ষেত্রটার নাম কি? একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, তার মানে এইটা একটা ত্রিভুজ ক্ষেত্র, আবার এইটা আরেকটা ত্রিভুজ ক্ষেত্র। তার মানে চতুর্ভুজকে এই কর্ণটা কি করলো, দুইটা ত্রিভুজে বিভক্ত করলো। এখন এই ত্রিভুজটার দিকে একটু তাকাও, এবিডি ত্রিভুজ, এবিডি ত্রিভুজ, এই ত্রিভুজ এই কোণটা এক সমকোণ। তার মানে এই ত্রিভুজটা কেমন ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আবার এই ত্রিভুজটাও কেমন ত্রিভুজ, যেহেতু এটা একটা এক সমকোণ, তার মানে এই বিসিডি ত্রিভুজও কিন্তু সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি তোমার মনে আছে না? মানে ইন জেনারেল যে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা আমরা সূত্রটা মুখস্থ করছি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা আমরা সরাসরি ব্যবহার করতে পারি। কেন পারি সেটা আমি তোমাদেরকে একটু পরে বুঝাইতেছি। যাই হোক, তো এই যে এবিডি ত্রিভুজের ক্ষেত্রে আমার ক্ষেত্রফল লক্ষ্য করি, আমার এই যে এবি বাহু আছে না, এবি বাহুর মনে করি আমি দৈর্ঘ্যটা ধরতেছি বি, ঠিক আছে, বি মিটার বা বি একক। আর এডি বাহুর দৈর্ঘ্যটা হলো গিয়ে এইচ একক বা এইচ মিটার। এই এডি বাহুর দৈর্ঘ্য যদি এইচ হয় তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য এইচ, আবার এবি বাহুর দৈর্ঘ্য যদি বি হয় তাহলে কিন্তু সিডি বাহুর দৈর্ঘ্য বি মিটার। কিভাবে? কারণ ওই যে আয়ত, তার মানে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। বলো এই পর্যন্ত বুঝছো কিনা? তাহলে এই যে এবিডি ত্রিভুজটা আমরা দেখতে পাইতেছি, এই এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? সূত্র অনুসারে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, মানে এইচ। এই হলো কি এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল। আবার এই বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফলও কিন্তু সেম হবে, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তার মানে আমি যদি দুইবার আলাদা আলাদা সূত্র প্রয়োগ না করে এইভাবেই কিন্তু বলতে পারি যে এই কর্ণটা সমান সমান দুইটা ত্রিভুজে ভাগ করছে। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি 10 বর্গমিটার হয় তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলও 10 বর্গমিটার। তার মানে আমি কিন্তু একসাথে জাস্ট একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করি, এটাকে দুই গুণ করলেই কিন্তু আমার মোট চতুর্ভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে। তার মানে লক্ষ্য করো এবিডি এই ত্রিভুজের ক্ষেত্রফল ছিল হাফ ইন্টু বি ইন্টু এইচ, কিন্তু এই এ বি সি ডি আয়তর ক্ষেত্রফল কি এই ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে। তার মানে এর সঙ্গে দুই গুণ করতে হবে। তাই দুই যদি তুমি গুণ করো, এই দুই আর এই দুই কাটাকাটি, তাহলে থাকবে কি শুধুমাত্র বি ইন্টু এইচ। তার মানে আয়তের ক্ষেত্রফল কত হবে, বি ইন্টু এইচ। বা মোর স্পেসিফিক্যালি তোমার এই ভূমি গুণ উচ্চতা আসলে বলা লাগে না, তুমি জাস্ট এটা হলো গিয়ে দৈর্ঘ্য, এটা হলো গিয়ে প্রস্থ। বলো বুঝছো কিনা? আয়তের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা একেবারে সহজ। বুঝছো? এখানে একটু হিজিবিজি হয়ে যেতেছে কারণ আমি এক পৃষ্ঠার ভিতরে সব শেষ করতে চাইতেছি। দৈর্ঘ্য গুণ প্রস্থ এটা হলো আয়তর ক্ষেত্রফলের সূত্র। প্রথম যে সূত্রটা লাগবে এটা হলো ক্ষেত্রফলের সূত্র, আর দ্বিতীয় যে সূত্রটা লাগবে সেটা হলো পরিসীমা বা পরিধির সূত্র। ঠিক আছে, যেমন এই যে আয়ত, পরিসীমা মানে কি, চারটা বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। লক্ষ্য করো এই বাহুটার দৈর্ঘ্য বি, এইটার দৈর্ঘ্য এইচ, এইটার দৈর্ঘ্য বি, এইটার দৈর্ঘ্য এইচ। তার মানে দুই বি কয়টা, একটা বি আর একটা বি, মানে দুইটা বি আবার দুইটা এইচ। বা তুমি যদি ম্যানুয়ালি যোগ করো, দেখো তো, বি প্লাস এইচ প্লাস বি প্লাস এইচ, যোগ করলে কত হয়? যোগ করলে হবে টু বি প্লাস টু এইচ। তুমি যদি টু কমন নাও তাহলে হবে বি প্লাস এইচ। বি মানে হলো গিয়ে ধরো দৈর্ঘ্য, আর এইচ মানে হলো গিয়ে প্রস্থ। তার মানে তোমার পরিসীমার সূত্রটা তাহলে কি হবে, টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ না, টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ বা বি প্লাস এইচ। বলো বুঝছো কিনা? এটা হলো আয়তর সূত্র। আয়তের এইটা হলো গিয়ে ক্ষেত্রফল আর এইটা হলো পরিসীমা।
এছাড়া আয়তর লক্ষ্য করো, এই যে একটা কর্ণ তুমি দেখতে পাইতেছো না, এই কর্ণেরও কিন্তু একটা সূত্র, মানে কর্ণের দৈর্ঘ্য কত হবে এরও একটা সূত্র আছে, বুঝতেই পারতেছো। এই যে বি সি ডি, এই পোর্শনটা একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে একজন বিশেষ মানুষের উপপাদ্য অ্যাপ্লাই করা যায়, তার নাম পিথাগোরাস। তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এই বিডির দৈর্ঘ্য কত হবে আমরা খুব ইজিলি বের করতে পারি। বিডির দৈর্ঘ্য কত হবে বলো তো? বিডির দৈর্ঘ্য, বিডির দৈর্ঘ্য হবে রুট ওভার বি স্কোয়ার প্লাস এস স্কোয়ার। দেখো তো এটা হবে কিনা বিডির দৈর্ঘ্য। কিভাবে পাইছি আমি? এই যে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, তার মানে আমরা যদি ডিটেলস এভাবে দেখাই যে বিডি স্কোয়ার সমান সমান সিডি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার, তাহলে এখান থেকে বিডির মান কত হবে? বিডি সমান, সরি বিসি লিখে ফেলাইছি, বিডি সমান সমান রুট ওভার এই স্কোয়ারটা ডান মানে সমান চিহ্নের ডান পাশে আসলে মনে করো বর্গমূল হয়ে গেছে, অথবা তুমি এইভাবেও চিন্তা করতে পারো যে উভয় পক্ষকে বর্গমূল করে পাই, এই পাশে বর্গমূল করলে স্কোয়ার কাটাকাটি আর এই পাশে একটা বর্গমূল আসবে। মানে এগুলো বেসিক কথাবার্তা, ঠিক আছে, কঠিন কিছুই না। এই যে সিডি, সিডির দৈর্ঘ্য কত জানি বি, তাহলে সিডির জায়গায় আমি জাস্ট এর মান বসাই দিই বি স্কোয়ার, সিডি স্কোয়ার মানে বি স্কোয়ার যোগ বিসি, বিসি রেখার দৈর্ঘ্য জানি কত এইচ মিটার, তাহলে বিসির স্কোয়ার মানে এইচ এর স্কোয়ার। তো এই হইল গিয়ে আমার সূত্র, ঠিক আছে, কর্ণের দৈর্ঘ্য। বলো বুঝছো কিনা? এখন কেউ যদি তোমাকে প্রশ্ন করে ভাই আপনি তো এই বিডি কর্ণের দৈর্ঘ্য বের করছেন, কিন্তু এসি কর্ণের দৈর্ঘ্য কত হবে, তাহলে তোমার উত্তর কি? উত্তর হইল তোমার বিডি, বিডি কর্ণ আর এসি কর্ণ এই দুইটার দৈর্ঘ্য কিন্তু সমান হবে, ঠিক আছে, আয়তের ক্ষেত্রে এই দুইটার দৈর্ঘ্য সমান। আচ্ছা একটা কাজ করে, এখানে কিন্তু বেশি মানে হিজিবিজি হয়ে যাবে, তার থেকে আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই। মনে করো এই পৃষ্ঠা আমরা শুধু আয়ত, এটা হলো গিয়ে আয়তের ক্ষেত্রে আমার যে কর্ণের দৈর্ঘ্য সেইটা, এটা হলো গিয়ে আয়তর ক্ষেত্রফল, আর এটা হলো গিয়ে আয়ত ক্ষেত্রের পরিসীমার সূত্র, ঠিক আছে। পরবর্তী পৃষ্ঠায় আমরা সামান্তরিকের সূত্রগুলো একটু দেখতে চাইতেছি। সামান্তরিকের আগে বর্গ করি, বর্গ অনেক সহজ তাই তো। বর্গ, বর্গ কেমন একটু আগে তো বললাম যে চতুর্ভুজের চারটা বাহুই পরস্পর সমান হবে আর প্রত্যেকটা কোণই হবে 90 ডিগ্রি, সেটাই হইলো একটা বর্গ। এখন লক্ষ্য করো, আমার যেহেতু বাহুগুলা সব কয়টাই সমান, তাহলে এরকম কি করলে কেমন হয়? মনে করো এই যে এ বি সি ডি, বাহুগুলার দৈর্ঘ্য যেহেতু সমান, তাইলে তুমি কি পার্থক্য করতে পারবা? মনে করো তুমি এবি রে বলবা দৈর্ঘ্য আর বিসি রে বলবা প্রস্থ, এরকম কি করা যাবে? যদি আলাদা আলাদা মান হইতো তুমি করতে পারতা, যে একটারে আমরা দৈর্ঘ্য বলবো আর একটারে আমরা প্রস্থ বলবো, কিন্তু এইখানে কিন্তু এবি বাহুর দৈর্ঘ্য যা বিসি বাহুর দৈর্ঘ্য তা, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই তো সমান, তাহলে এইখানে কি আমরা দৈর্ঘ্য প্রস্থের কোনো কনসেপ্ট আনবো? আমরা কিন্তু আনবো না। আমরা কমনলি দৈর্ঘ্য না প্রস্থ না, আমরা বলবো বাহু। কি বলবো? বাহু। এই যে এবি দৈর্ঘ্য না প্রস্থ না, এটা হলো একটা বাহু, বিসিও বাহু, এডিও, মানে সবকটা আর কি জাস্ট বাহু দ্বারা আমরা অ্যাড্রেস করব। বাংলা কি বাহু দ্বারা তারে আখ্যায়িত করব, ঠিক আছে, বাংলা একটু কঠিন, যাই হোক। তো এই বর্গের ক্ষেত্রে আমার ক্ষেত্রফল বা এরিয়া, এরিয়ার সূত্রটা কেমন হবে? এরিয়ার সূত্র হবে নর্মাল অবস্থায়, নর্মাল একটা ক্ষেত্রে এরিয়ার সূত্র হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ, কিন্তু এইখানে যেহেতু দুইটাকে আমরা বাহু বইলে সম্বোধন করতেছি, তার মানে বাহু গুণ বাহু, বাহু গুণ বাহু। দেখো তো বাহুর সাথে বাহু গুণ করলে কি হয়? বাহু গুণ বাহু, তার মানে কি বাহুকে তুমি দুইবার গুণ করতেছো না, আর বাহুকে দুইবার গুণ করা কি তুমি এইভাবে প্রকাশ করতে পারো না যে বাহু স্কোয়ার? তার মানে একটা বর্গের যদি বাহুর দৈর্ঘ্য 5 মিটার হয়, সেই বর্গের ক্ষেত্রফল হবে 5 এর স্কোয়ার, তার মানে 5 5 25 বর্গমিটার। বলো বুঝছো কিনা? আচ্ছা এটা ছিল ক্ষেত্রফল। আবার যদি বলে এই যে বর্গটা দেখতে পাইতেছো, এই বর্গের যে কর্ণ আছে এসি কর্ণ, এই এসি কর্ণের দৈর্ঘ্য কত, অথবা যদি বলে বিডি কর্ণ, বিডি কর্ণের দৈর্ঘ্য কত, লক্ষ্য করো বর্গের ক্ষেত্রে আর আয়তর ক্ষেত্রে, আয়ত আর বর্গের ক্ষেত্রে আমার কর্ণ দুইটার দৈর্ঘ্য কিন্তু পরস্পর সমান হবে। এসি কর্ণের দৈর্ঘ্য যা, বিডি কর্ণের দৈর্ঘ্য তা। এখন কর্ণের দৈর্ঘ্য তুমি কিভাবে বের করবে? এটাও আগের মতোই পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করার মাধ্যমে, বুঝছো? তুমি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলেই পারবা। তাহলে পিথাগোরাসের উপপাদ্যের অনুসারে ধরো এই যে এসি, এসি কর্ণ বা কর্ণ লেখি শুধুমাত্র, কর্ণ, কর্ণের দৈর্ঘ্য কত হবে? কর্ণের দৈর্ঘ্য হবে রুট ওভার
এই যে বাহু বাহু আমি কষ্ট করে লেখলাম বাংলায়, এত কষ্ট আসলে করতে চায় না মানুষজন, তারা একটু শর্টকাট খোঁজে। শর্টকাটটা কি? তোমার বর্গের ক্ষেত্রে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি মনে করো এ দ্বারা তারা অ্যাড্রেস করে। প্রত্যেকটা এবি বাহুর দৈর্ঘ্য এ মিটার, বিসি বাহুর দৈর্ঘ্য এ মিটার, ঠিক আছে, এইভাবে আর কি। তাহলে যদি আমরা বাহু স্কোয়ার না লেখা, তাহলে কিন্তু শর্টকাটে লিখতে পারি এ স্কোয়ার, ঠিক আছে। আবার এই যে কর্ণটা তুমি মনে করো এসি কর্ণের কথাই চিন্তা করো, এসি কর্ণের ক্ষেত্রে এসি, এই যে এ সি ডি, তুমি এই ত্রিভুজের কথা একটু চিন্তা করো তো, এ সি ডি, এ সি ডি, এই ত্রিভুজের কথা চিন্তা করো। এই ত্রিভুজে এই যে কোণ ডি দেখতেছো না, কোণ ডি হইলো 90 ডিগ্রি। 90 ডিগ্রির অপোজিটে এই যে বাহুটা আছে এসি বাহু, এই এসি বাহু হইলো অতিভুজ। তার মানে পিথাগোরাসের উপপাদ্য যদি তুমি এখানে অ্যাপ্লাই করো, তাহলে হবে এসি স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার। তাহলে আমার যে কর্ণ এসি, এই কর্ণ এসির দৈর্ঘ্য কত হবে? কর্ণ এসির দৈর্ঘ্য হবে এসি সমান সমান রুট ওভার এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এখন দেখো এডি আর সিডি এই দুইটা কিন্তু এই চতুর্ভুজের এই বর্গেরই দুইটা বাহু। তার মানে এই দুইটা বাহুর মান কিন্তু পরস্পর সমান। এডি বাহুর মানও এ মিটার, সিডি বাহুর মানও এ মিটার। তাহলে তুমি যদি মান বসাও এ স্কোয়ার যোগ এ স্কোয়ার, তার মানে দুইটা এ স্কোয়ার, তাহলে রুট ওভার 2a স্কোয়ার। তুমি যদি 2a স্কোয়ারকে বর্গমূল করো, তাহলে দেখো এ স্কোয়ার, দেখো এই যে রুট ওভারটা আছে, এই রুট ওভার কিন্তু 2 এর সাথেও আছে, আবার এ স্কোয়ারের সাথেও আছে। তুমি যদি 2 এর রুট ওভার করো, তাহলে হবে এরকম যে √2। আর তুমি যদি এই এ স্কোয়ারের বর্গমূল করো, মানে অনেকটা এরকম, এই যে রুট ওভারের ভিতরে আছে এ স্কোয়ার, এই স্কোয়ার আর রুট ওভার কিন্তু কাটাকাটি হয়ে যাবে। কি হবে? হবে কি বলো? কাটাকাটি হবে। স্কোয়ার আর রুট ওভার যদি কাটাকাটি হয়ে যায়, তাহলে বাকি থাকবে কি? শুধুমাত্র একটা এ। বলো বুঝছো কিনা? তাহলে কর্ণের দৈর্ঘ্য কি হবে? কর্ণের দৈর্ঘ্য হবে জাস্ট √2a। ক্লিয়ার? এর পরিচয় কি? এই যে বাহুর দৈর্ঘ্য, এ মানে হলো গিয়ে বাহুর দৈর্ঘ্য। এখন কর্ণের সূত্র তো গেল, কর্ণের সূত্রের পরে আমার বাকি আছে কি? পরিসীমা। পরিসীমা সম্ভবত ইংলিশ হলো গিয়ে সার্কামফারেন্স, একটু মানে আউলাই গেছি, যাই হোক। এই পরিসীমার তোমার সূত্রটা কি বুঝতেই পারতেছো। এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সেম, এ এ এ এ, তাহলে এখানে কয়টায় দেখতে পাইতেছো? 4টায়। তাহলে 4a। এই হলো গিয়ে বর্গের পরিসীমার সূত্র। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই সহজ না বলো একেবারে? বর্গ তো হইল। এই পৃষ্ঠায় যেহেতু জায়গা আছে, আমরা সামান্তরিকটা কি করে ফেলি, সামান্তরিকটা করি, ঠিক আছে। সামান্তরিক সংজ্ঞা টঙ্গা কিন্তু আমরা আগের পৃষ্ঠায় করাই ফেলাইছি, এখন জাস্ট সূত্রগুলো লিখবো। সামান্তরিকের এরিয়া বা ক্ষেত্রফল, এটা অনেক সহজ। আগেরটা সামান্তরিক আমরা পাশে আঁকি, তুমি নিজেই বলতে পারবা, ঠিক আছে। একটু তাড়াতাড়ি করে রাখি। এই যে মনে কর একটা সামান্তরিক, যদি আমাদের ছবিটা হয় না ভালো, তারপরও এখন এই সামান্তরিকের মনে করো আমরা একটা কর্ণ, এই যে এসি কর্ণ নিলাম। এখন বলো তো এই যে সামান্তরিকের ক্ষেত্রে এসি কর্ণ আর তুমি যদি বিডি কর্ণ আঁকো, এই দুইটা কর্ণের কি দৈর্ঘ্য সমান হবে নাকি হবে না? জীবনেও হবে না, ঠিক আছে। শুধুমাত্র বর্গ আর আয়ত, এই দুইটা ক্ষেত্রে বা এই দুইটা চতুর্ভুজে আমার কর্ণ দুইটা সমান হয়। এছাড়া তোমার সামান্তরিকে কিন্তু কর্ণ কখনো সমান হয় না, একটা কর্ণ একটু বড় হয় আর একটা কর্ণ একটু ছোট হয়। যেমন এই যে চিত্র দেখেই তুমি বুঝতে পারতেছো বিডি কর্ণটা একটু বড় আর এসি কর্ণটা একটু ছোট। সামান্তরিকের পর আমরা রম্বস দেখবো, সেই রম্বসও সেম কাহিনী, একটা কর্ণ একটু বড় হবে আর একটা কর্ণ একটু ছোট হবে। যেই ক্ষেত্রে চারটা কোণই সমকোণ, যেমন বর্গেও কিন্তু চারটা কোণ সমকোণ, আবার আয়ত্ততেও কিন্তু চারটা কোণ সমকোণ। এই দুইটা চিত্রেই আমার শুধুমাত্র কর্ণগুলো সমান হয়, এছাড়া হয় না। যাই হোক, তাই সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র আমরা কিভাবে হইতে পারে লক্ষ্য করো। কি হইলো? ওই দাঁড়াও, কোথায় ছিলাম? হ্যাঁ, এদিকে তাকাও। ক্ষেত্রফলের সূত্রটা আমরা কিভাবে পাইতে পারি? তুমি জাস্ট চিন্তা করো, একটা এই যে কর্ণের কথা চিন্তা করো। মনে করো জাস্ট এসি কর্ণের কথা চিন্তা করো, এসি কর্ণ। এসি কর্ণ নিয়ে যে ত্রিভুজটা আছে, ত্রিভুজটা মনে করো এই যে এইটা এডিসি, এডিসি ত্রিভুজ, ঠিক আছে। এই যে এই ত্রিভুজটা এডিসি, এইটা এডিসি ত্রিভুজ, ঠিক আছে। এডিসি ত্রিভুজের কথা চিন্তা করো। এই এডিসি ত্রিভুজে এ বা এটা এ বিন্দু ডি বিন্দু, আচ্ছা
আমরা জানি এই যে ত্রিভুজটা দেখতে পাইতেছো, এই ত্রিভুজটা কি কোনো সমকোণী ত্রিভুজ? এইটা, এই ত্রিভুজের কি কোনো কোণ সমকোণ? এই ত্রিভুজের কিন্তু একটা কোণও সমকোণ না। ঠিক আছে, এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল তুমি কিভাবে বের করতে পারো? যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সাধারণ সূত্র কোনটা? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, আমরা কিন্তু শিক্ষা আসছি তাই না? আচ্ছা, একটা কাজ করে, অনেকের কাছে একটু কঠিন লাগতে পারে, আমি আলাদা করে একটা ত্রিভুজ আঁকি, তারপরে বুঝাই, তাইলে একটু সহজ লাগবে। ধরি এই একটা ত্রিভুজ, এখন এই ত্রিভুজটা মনে করো সমবাহু না সমদ্বিবাহু না, মনে করো এটা একটা বিষমবাহু ত্রিভুজ, ঠিক আছে? আবার এটা কোনো সমকোণী ত্রিভুজ না, একটা কোনো 90 ডিগ্রি না। তখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের বের করব? মনে করো আমি যদি নামকরণ করে ফেলাই, এটা হলো গিয়ে বিসি বাহু। এখন এই বিসি বাহুর দৈর্ঘ্য মনে করো বইলা দিছে যে 6 মিটার, ঠিক আছে, 6 মিটার। বলো কিভাবে তুমি করতে পারো? আর এই যে এবি বাহুর দৈর্ঘ্য মনে করো বইলে দিছে 4 মিটার। তোমাকে যদি এই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ বইলে দিত, তখন কিন্তু তুমি একটা সূত্রের মাধ্যমে এটা সলভ করতে পারতা, কিন্তু এখন কিন্তু তুমি সেই সূত্রটা ব্যবহার করতে পারবে না। ঠিক আছে, ওই সূত্রটা কখন একটু আগে তোমার আমি লেখাই দিয়েছিলাম না, যে হাফ এবি সাইন থিটা, ওটা তুমি ব্যবহার করতে পারবা যদি তোমার দুইটার মধ্যবর্তী কোণের মান জানা থাকতো, কিন্তু এখন কিন্তু তোমার জানা নেই। তুমি পাশাপাশি দুইটা বাহুর মান জানো, তাহলে কি তুমি এর ক্ষেত্রফলটা বের করতে পারবা? উত্তর হইলো পারবা না। তুমি এখানে পারবা না। তুমি মনে করতে পারো যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এই সূত্রের মাধ্যমে তুমি সলভ করবে, আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা। কিন্তু এইটাকে তুমি যদি বিসি কে ভূমি ধরো, তাহলে উচ্চতা কোনটা? আমার প্রশ্ন হলো এবি উচ্চতা নাকি এসি উচ্চতা? এই প্রশ্নের উত্তর দাও। উচ্চতা কি? উচ্চতা কত মিটার? আমি যদি বিসি কে ভূমি ধরি তাহলে উচ্চতা কত হবে? উত্তর হইল এবি উচ্চতা না, আবার এসি উচ্চতা না। তুমি যদি বিসি কে ভূমি ধরো, আমি আবার বলতেছি, একটু সবাই খেয়াল করো এই পার্টটা। তুমি যদি বিসি কে ভূমি ধরো, তাহলে বিসির সাপেক্ষে তোমার উচ্চতা নিতে হবে। বিসির সাপেক্ষে উচ্চতা তুমি কিভাবে নেবা? এই যে যে বাহুটাকে তুমি ভূমি ধরছো, সেই বাহুর যে বিপরীত যে শীর্ষবিন্দুটা আছে, সেই শীর্ষবিন্দু থেকে সেই বাহুর উপর তোমার একটা লম্ব টানতে হবে। এই যে দেখো, একটা লম্ব টানি আমরা, এই যে লম্ব টানলাম। লম্ব মানে তো বুঝো তাই না, এই কোণটা 90 ডিগ্রি। তুমি বিসি কে যদি ভূমি ধরো, তাহলে বিসির বিপরীত শীর্ষবিন্দু মানে এ থেকে বিসির উপরে তোমার একটা লম্ব টানতে হবে। তাহলে এই যে লম্বটা তুমি টানলা, এই লম্বের যে দৈর্ঘ্য, এইটাই হইলো আমার উচ্চতা, মানে এতটুকু হইলো আমার উচ্চতা। বুঝছো? এইটাকে যদি তুমি ভূমি ধরো, ভূমি যদি 6 মিটার হয়, মনে করো এটা তুমি মাপলা, ঠিক আছে, তুমি মাপলা, এটা মনে করো আসছে 3 মিটার, তাহলে তোমার উচ্চতা হবে 3 মিটার, 4 মিটার কিন্তু হবে না। এই পর্যন্ত কি ক্লিয়ার? এখন আমার কথা হইলো, কোনটাকে তুমি ভূমি ধরবে এমন কি কোনো নিয়ম আছে, মানে মুখস্থ নিয়ম যে এটাকে তোমার ভূমি ধরা লাগবে, অন্যটাকে তুমি ধরতে পারবে না? উত্তর হইলো না। কিন্তু অনেকে মনে করে কি, যেটা এবার এরকম থাকবে নিচে, এইটাই বুঝি ভূমি, আর অন্যগুলো আমার এখান থেকে উচ্চতা আনতে হবে না। কেউ যদি চাইতো, মনে করো এবি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে না, এই এবি বাহু এরকম ভাবে আছে, এবি বাহুর সাপেক্ষেও তুমি এবি কে যদি ভূমি ধরতো, তখন কি করতা? তখন কিন্তু এই যে সি বিন্দু দেখতেছো না, এই সি বিন্দু থেকে দেখো, এই সি বিন্দু থেকে তখন এবি বাহুর উপর তোমার লম্ব টানা লাগতো, যদিও একটু কষ্ট করে, হাতে আসলে আঁকা যায় না ভালোভাবে, যাই হোক। মনে করি এই যে এই পাশে একটা চিত্র আমি আনছি, এ বি সি। এখন কেউ মনে করলো যে সে এবি, আচ্ছা এবি নাকি, এগুলো আসলে বুঝছো তোমার হাতে একটু আঁকা কষ্টকর, এমন ভাবে আঁকছি যে বিসি কি আসলে ভূমি ধরাটা একটু সহজ, কিন্তু এরকম কিন্তু নেসেসারি না। মনে করো আমি ধরলাম এই এসি, এসি কে আমি ভূমি ধরলাম, এই এসি হইলো আমাদের ভূমি। এসি যদি ভূমি হয় তাহলে উচ্চতা কতখানি? উচ্চতা তুমি কিভাবে পাবা? এসির যে বিপরীত শীর্ষবিন্দু মানে বি, এই বি থেকে এসির উপরে তোমার লম্ব টানতে হবে। তাহলে লম্বটা কিভাবে হবে? লম্বটা তো আসলে যদি হয়, এই চিত্রটা আসলে ভালো হয় নাই, বুঝছো? এই চিত্রটা ভালো হয় না, এটা আমরা একটু বাদ দেই, অন্য একটা চিত্র নিয়ে করতে হবে। মনে করি, ঠিক আছে, দেখো এইটা সম্ভবত ভালোভাবে করা যাবে। এই যে একটা ত্রিভুজ আমি নিলাম এ বি সি। এখন এই ত্রিভুজের ক্ষেত্রে তুমি চাইলেই এই যে এবি বাহু আছে না, এইটাকে তুমি যদি ভূমি ধরো, কারো ইচ্ছা হলো সেইটাকে
ভূমি ধরবে, এটাকে যদি সে ভূমি ধরে তাহলে তার উচ্চতা হবে এই সি বিন্দু থেকে, যেটাকে ভূমি ধরছে সেটার উপরে একটা লম্ব টানতে হবে। লম্ব টানার পরে এইটার যে দৈর্ঘ্য, ধরি এই, এটা মনে করো ডি নামকরণ করলাম, ঠিক আছে, যে সিডি লম্ব, এবি বাহুর উপরে সিডি হইলো গিয়ে লম্ব, এই লম্বের যে দৈর্ঘ্য এটাই হইলো গিয়ে আমার উচ্চতা, আর এই এবির যে দৈর্ঘ্য এটা হইলো আমাদের ভূমি। বলো বুঝছো কিনা? আমার ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে হাফ ইন্টু আমার ভূমি কত এবি ইন্টু আর উচ্চতা কত সিডি। এটা হলো আমার এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। আবার কারো মনে ইচ্ছা জাগলো, একটা মানে খুবই ডেঞ্জারাস একটা ইচ্ছা জাগলো। ইচ্ছাটা কি? ধরো এই যে বিসি আছে না, সে বিসি কে ভূমি ধরবে। বিসি কে যদি কেউ ভূমি ধরতে চায় তখন তার উচ্চতা কি আগের মতো সিডি উচ্চতা হবে? বলো, সিডি কিন্তু উচ্চতা হবে না। তুমি যদি বিসি কে ভূমি ধরো তাহলে বিসির বিপরীত শীর্ষবিন্দুকে এ, এ থেকে বিসির উপরে তোমার তখন লম্ব টানতে হবে। ধরি এই বিন্দুটার নামকরণ করলাম ই, তাহলে এই সিবি হইল ভূমি আর এ ই হইল উচ্চতা। ওই সময় কিন্তু আমার ক্ষেত্রফলের সূত্র হবে কি? হাফ ইন্টু ভূমি হিসাবে আছে বিসি আর উচ্চতা হিসাবে আছে এ ই। বলো এই পর্যন্ত বুঝছো কিনা? এখন কারো আরো একটু ডেঞ্জারাস ইচ্ছা মনের মধ্যে আসলো, সে কি করবে? এই যে এসি বাহু আছে না, এসি বাহুকে সে ভূমি ধরতে চায়। এসি বাহুকে যদি তুমি ভূমি ধরতে চাও তাহলে কিন্তু এসির বিপরীত শীর্ষবিন্দু হইল গিয়ে বি, তাহলে বি থেকে এসির উপরে তোমার কিন্তু লম্ব আঁকতে হবে, ঠিক আছে, লম্ব টানতে হবে। লম্ব মানে কি? এটা 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, আবার এটাও 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে তোমার ক্ষেত্রফলের সূত্র হবে হাফ ইন্টু ভূমি হিসাবে ধরছো এসি, তাহলে এসি ইন্টু আর উচ্চতা কত বি, আর এই এটা তো আমি নামকরণ করিনি ডি, এটা মনে করো এফ, তাহলে বিএফ। বলো বুঝছো কিনা? ক্লিয়ার? তার মানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল যখন তুমি নির্ণয় করবা তুমি যে কোনো বাহুকেই ভূমি ধরতে পারো, কিন্তু যেটাকে ভূমি ধরবা সেইটার সাপেক্ষে তোমার উচ্চতা নির্ণয় করতে হবে। এখন আসি এই যে সামান্তরিকের কর্ণর মাধ্যমে আমি কিন্তু এই যে একটা ত্রিভুজ আর এই আর একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ পাইছিলাম। এই যে বিডি যে কর্ণটা আছে না, এই বিডি কর্ণের কথা আপাতত তুমি ভুইলা যাও। আমি শুধুমাত্র এসি কর্ণ নিয়ে চিন্তা করতেছি, ঠিক আছে, শুধুমাত্র এসি কর্ণ নিয়ে আমি চিন্তা করতেছি। তাহলে এসি কর্ণ কি করলো? এই এবিসিডি সামান্তরিককে এসিডি আর এবিডি, এই সরি এবিসি, এই দুইটা ত্রিভুজে বিভক্ত করছে, এই একটা ত্রিভুজ আর এই আরেকটা ত্রিভুজ। এই পর্যন্ত ক্লিয়ার? যদি বুঝে থাকো তাহলে এই যে আমার সামান্তরিকের, মনে করি যে এবি বাহুর দৈর্ঘ্য ধরো বলা আছে কত, মনে করো বলা আছে যে বি, বি একক, ঠিক আছে। আর এই যে এবি যদি বি মিটার হয় তাহলে সিডিও কিন্তু বি মিটার, কারণ সামান্তরিকেও কিন্তু আমি দেখছি যে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। আবার এডি বাহুর দৈর্ঘ্য যদি এ মিটার হয় তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য কত হবে? এ মিটার হবে। বলো এই পর্যন্ত কি সমস্যা আছে তোমার কোনো? এগুলো দেওয়া আছে প্রশ্নে, বুঝছো? আমি ধরে নিছি যে বি বাহুর দৈর্ঘ্য বি মিটার আর এডি বাহুর দৈর্ঘ্য এ মিটার। এ পর্যন্ত কি সমস্যা আছে কোনো? দেখো তাহলে সামান্তরিকের তুমি এ সিডি, তুমি আগে শুধুমাত্র এই এসিডি ত্রিভুজ নিয়ে চিন্তা করো, এই এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল, যেহেতু আমি সিডি বাহুর দৈর্ঘ্য জানি বি মিটার, আবার আমি কিন্তু এডি বাহুর দৈর্ঘ্য জানি এ মিটার, তাহলে কারো যদি ইচ্ছা হয় সে সিডি কে যদি ভূমি ধরে, মনে করো একজন করলো কি সিডি কে ভূমি ধরলো, তাহলে তার উচ্চতাটা কেমন হবে? তখন কিন্তু তার উচ্চতাটা হবে, এই দেখো যার কাছে সিডি ভূমি সে কিন্তু এ থেকে সিডির উপরে একটা লম্ব টানবে, এইটার যত মানে কি বলবো, যত দৈর্ঘ্য হবে সেটাই আমাদের উচ্চতা হবে, তাই না? সিডি কে যদি তুমি ভূমি ধরো তাহলে এইটা তোমার উচ্চতা। আর কেউ যদি এডি আছে না, এডি, এই যে এডি, এটাকে যদি কেউ ভূমি ধরে তখন তার কি করতে হবে? তখন কিন্তু তার এই এডির বিপরীত যে শীর্ষবিন্দু আছে, তার মানে এই যে সি, এই সি থেকে এডির উপরে একটা লম্ব টানতে হবে, ঠিক আছে। যদি এটা দেখতে একটু বিদঘুটে হয়ে যাবে, এটাই হলো গিয়ে নিয়ম। তো আমি মনে করো এই যে সিডি আছে, সিডি কে ভূমি ধরতেছি, ঠিক আছে, সিডি কে ভূমি ধরলাম। আর এ থেকে এখানে একটা নামকরণ করা লাগে, এটা মনে করো ই, ঠিক আছে। এই এ ই হইল গিয়া সিডির উপরে লম্ব, এ ই হইল সিডির বাহুর উপর লম্ব। তার মানে সিডি যদি ভূমি হয় তাহলে এ ই হইল উচ্চতা।
অর্থাৎ এই যে ত্রিভুজটা তুমি দেখতেছো, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজটার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি কত? ভূমি হইল গিয়া বি, আর উচ্চতা কত? উচ্চতা, উচ্চতা কি তুমি কি জানো এটা উচ্চতা কত হবে? বলো, পারলে একটু কষ্ট কইরা বলো। উচ্চতাটা মনে কর আমি ধরে নিলাম যে দেওয়া আছে এইচ, কত দেওয়া আছে? এইচ, এইচ মিটার, এইচ মিটার। তাহলে আমি লিখতে পারি হাফ ইন্টু বি ইন্টু এইচ। এই যে আমি লিখলাম হাফ ইন্টু বি ইন্টু এইচ, মানে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, এটা কি শুধুমাত্র এই ত্রিভুজের ক্ষেত্রফল না? কিন্তু এই যে সামান্তরিকের কর্ণ কিন্তু আমার সমান দুইটা ত্রিভুজে ভাগ করছে, তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফলে যদি হাফ ইন্টু বি ইন্টু এইচ হয়, তাহলে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? এর দ্বিগুণ, তার মানে টু ইন্টু এইটা। বলো বুঝছো কিনা এই পর্যন্ত? তাহলে এই দুই আর এই দুই কিন্তু কাটাকাটি যাবে, আমার শুধুমাত্র থাকবে এই বি ইন্টু এইচ। তার মানে ভূমি গুণ উচ্চতা, এখানে কিন্তু বি ইন্টু এইচ তুমি দৈর্ঘ্য গুণ প্রস্থ বলতে চাই না। এই শোনো, এখানে কিন্তু দেখো বি হইলো দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু এ, কিন্তু আমার কিন্তু এটা বি ইন্টু এইচ, এটা কিন্তু বি ইন্টু এ না। এটা কিন্তু আয়ত আর সামান্তরিকের পার্থক্য। আয়ততে আমার যেহেতু অলরেডি এই দেখো এই রেখার উপরে এই রেখা আগে থেকেই লম্ব ছিল, এই জন্য এই যে যেটা প্রস্থ সেটাই আমাদের উচ্চতা হিসেবে কাজ করছে। এই জন্য আমরা জাস্ট এই দৈর্ঘ্য গুণ প্রস্থ। কিন্তু এইখানে দেখো আমাদের প্রস্থ আর উচ্চতা কিন্তু সেম না। এইটা হলো আমাদের প্রস্থ আর এইটা হলো আমাদের উচ্চতা। এই সূত্রে কিন্তু আছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ নাই, এই সূত্রে আছে যেহেতু মানে উচ্চতার কনসেপ্টটা আসছে, এই জন্য আমি দৈর্ঘ্য আর না বললা বলতেছি ভূমি, ভূমি গুণ উচ্চতা। বলো বুঝছো কিনা? সামান্তরিকের ক্ষেত্রফল তাইলে কি বি মানে হলো গিয়ে ভূমি আর এইচ মানে উচ্চতা, এখানে দৈর্ঘ্য প্রস্থর কোনো কিছু নাই, ভূমি গুণ উচ্চতা, সিম্পল। মনে রাখবো, মুখস্থ রাখতে হবে। আর সামান্তরিকের ক্ষেত্রে যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি যে বলো পরিসীমা কত, পরিসীমা কি পারবা? সামান্তরিকের আরেকটা ক্ষেত্রফলের সূত্র আছে, এটা কিন্তু সেম কনসেপ্টের উপরেই বিল্ড করা। একটু আগে আমি তোমারে বললাম না, একটা ত্রিভুজের যে কোনো বাহুকেই কিন্তু তুমি চাইলে ভূমি ধরতে পারো। যেমন একটু আগে আমি এই যে এসিডি ত্রিভুজের ক্ষেত্রে সিডি কে ভূমি কনসিডার করছি। আচ্ছা এই ত্রিভুজটা মানে এই যে চিত্রটা একটু বেশি হিজিবিজি হয়ে গেছে, আমি এখানে একটু ছোট করে আরেকটা চতুর্ভুজ আঁকি, তাইলে একটু বুঝতে সুবিধা হবে। এটা এটা একটা সামান্তরিক, ঠিক আছে? আচ্ছা, এখন এই যা আমি ছবিটা আঁকছি এখানে মনে করো এই সেই কর্ণ, নামকরণ কইরা ফেলাই এ বি সি ডি। এ বি সি ডি হইলো গিয়ে আমার একটা সামান্তরিক, সামান্তরিকের এসি হইলো একটা কর্ণ। এখন এই এসি কর্ণ, ধরো এসি কর্ণের মান আমাদেরকে দেওয়া আছে, ঠিক আছে? এসি কর্ণের দৈর্ঘ্যটা আমার কাছে দেওয়া আছে। তার মানে আমি কিন্তু চাইলে যদি কেউ শুধুমাত্র এই যে এ সি ডি এই ত্রিভুজটা নিয়ে চিন্তা করে, এ সি ডি ত্রিভুজের ক্ষেত্রে এসি একটা ভূমি, আর আমি যদি অন্য অন্য যে কর্ণটা আছে সেটাও যদি আইকা ফেলে অন্য একটা কালার দিয়ে আঁকি, এই যে বিডি কর্ণ, ঠিক আছে? লক্ষ্য করো এই যে আমি কর্ণটা আঁকলাম, এখানে একটা বিষয় আছে। এসি ধরো এইটা একটা বাহু, মানে আমি জাস্ট চিন্তা করো এটা একটা রেখা, এইটা একটা রেখা, এইটা আরেকটা রেখা। এখন লক্ষ্য করো তো এসি একটা রেখা, আর এই ডি থেকে যে বি পর্যন্ত গেছে এটাও একটা রেখা। এসির উপরে কিন্তু এই বিডি রেখাটা লম্ব, এটা কি তুমি বুঝছো? এসির উপরে বিডি লম্ব, আবার বিডির উপরে কিন্তু এসি লম্ব। লম্ব মানে 90 ডিগ্রি, ঠিক আছে? যেমন এই যে এ ধরি, এই যে আমার যে ছেদ বিন্দুটা, সেই ছেদ বিন্দুটা মনে করো ও, ও বিন্দুতে ছেদ করতেছে। এসি এসি কর্ণ আর বিডি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করতেছে। তাহলে তুমি যদি এই যে কর্ণ, এই যে দেখো এই যে কোণ, এই কোণ এটা কি এ ও ডি, কোণ এ ও ডি এটাও কিন্তু 90 ডিগ্রি। আবার কোণ সিওডি, কোণ সিওডি এটাও কিন্তু 90 ডিগ্রি। আবার কোণ এ ও বি এটাও 90 ডিগ্রি। আবার কোণ বি ও সি এটাও কিন্তু 90 ডিগ্রি। বলো বুঝছো কিনা? আচ্ছা, ভালো। এখন আমরা যেদিকে ছিলাম, যদি মনে করো আমার বাহুর দৈর্ঘ্য মানে এই যে এবি বাহু এডি বাহু এগুলা কিছু বইলে দেয় নাই, আমার শুধুমাত্র দুইটা যে কর্ণ আছে না, মানে এই যে কর্ণ আর এই কর্ণ, এই কর্ণ দুইটার মনে করো দৈর্ঘ্য বইলা দিছে। বুঝতেছো?
এই ওয়েট, একটু তো ভুল হয়ে গেল এখানে, একটু ভুল হয়ে গেল। আমি তো মানে তোমারে সামান্তরিক পড়াইতেছি, আমি তো এখনো মানে রম্বসে যাই নাই, আমি ভুলে রম্বসের জিনিস পড়াই ফেলাইতেছি। শোনো, এটা তো তোমার সামান্তরিক তাই না? এখানে তোমার যে আমার যে বাহুগুলো আছে প্রত্যেকটা বাহু কিন্তু সমান না, শুধুমাত্র বিপরীত বাহুগুলো সমান। এবি বাহু সিডি বাহু সমান, আবার বিসি বাহু এডি বাহু সমান। প্রত্যেকটা বাহু যদি সমান হইতো তখন আমার এই যে কর্ণগুলো দেখতেছো, এই কর্ণগুলো একেবারে আমার সমকোণে সমদ্বিখণ্ডিত করতো। এটা রম্বসের ক্ষেত্রে হয়, ঠিক আছে, সামান্তরিকের ক্ষেত্রে হয় না। আমি একটু ভুল বইলা ফেলাইছি। মনে করো এটা একটা রম্বস, যদি রম্বস হয় তখন আমার এই কোণগুলা 90 ডিগ্রি করে হবে, ঠিক আছে। মানে কর্ণদ্বয়, এই একটা কর্ণ এই আর একটা কর্ণ, এই দুইটা কর্ণ পরস্পরকে একেবারে সমকোণে সমান দুই ভাগে ভাগ করবে। সমান দুই ভাগে ভাগ করবে মানেই হইলো সমদ্বিখণ্ডিত করবে। আর সমকোণে মানে কি 90 ডিগ্রি কইরা, প্রত্যেক এখানে যে চারটা কোণ সৃষ্টি হবে এই চারটা কোণ 90 ডিগ্রি কইরা এক সমকোণ। তখনই আমরা বলবো যে রম্বসের এটা এখনই খাতায় লেখা রাখো যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে, ঠিক আছে। এটা এখনই লেখা রাখো, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন সামান্তরিকের ক্ষেত্রে যে ভূমিগুণ উচ্চতা একটা সূত্র আমি লিখছি, এছাড়াও আরেকটা সূত্র মানে যেটা বোঝানোর জন্য আমি এই চিত্রটা আঁকছিলাম সেটা আমি জাস্ট একটু মুখে মুখে বইলে যাই। ধরো এই যে এসি যে কর্ণটা দেখতেছো, এই এসি কর্ণের মনে করো আমার মান বললে দিছে যে এত মিটার, ধরলাম আমি কত বলবো, বিএইচ তো এখানে আমি ব্যবহার করে ফেলাইছি অলরেডি, তাহলে ধরো এটা ডি, ঠিক আছে, ডি মিটার। ধরো এই যে এসি দৈর্ঘ্য, এসি যে বাহুটা দেখতেছো, এসি বাহুর দৈর্ঘ্য হলো ডি মিটার, কত, ডি মিটার, ডি ইন্টু, আর এর সাথে আমার বিপরীত পাশ থেকে এই যে এসি কর্ণের উপরে, বলো কি, এসি কর্ণের উপরে অন্য যে দুইটা শীর্ষবিন্দু আছে, শীর্ষবিন্দুও বলতে পারো অথবা তুমি কৌণিক বিন্দুও বলতে পারো, ঠিক আছে, শীর্ষবিন্দুও বলতে পারো আবার কৌণিক বিন্দুও বলতে পারো। দেখো যেমনটা বলতেছিলাম তোমাদেরকে যে যে কোনো একটা কর্ণ, ধরো এসি কর্ণের দৈর্ঘ্য আমাদেরকে বলা আছে, দৈর্ঘ্য বইলা দিয়েছে যে ডি মিটার। আর এসি কর্ণ বাদে ধরো এই যে বি শীর্ষবিন্দুটা আছে না, এই বি শীর্ষবিন্দু থেকে যদি এসির উপরে একটা লম্ব টানে, দেখো এইটা কিন্তু আসলে লম্ব না, যদি রম্বস হতো তাহলে লম্বটা হইতো। আমি আচ্ছা আরেকটা চিত্র আঁকি, আসলে মানে যাই করতেছি হিজিবিজি হয়ে যেতেছে কেন জানি। তা একটা কাজ করি আমরা, এই নিচের পোর্শনটা ডিলিট করে দিই। এটা কিন্তু তোমরা বুঝে গেছো অলরেডি তাই না? এই হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা মানে কোনটা ভূমি কোনটা উচ্চতা, এই কনসেপ্টটা যদি বুঝে থাকো তাহলে নিচের এই চিত্র আর কোনো দরকার নাই। আমরা ফর দ্য লাস্ট টাইম আরেকটা সামান্তরিক আঁকাই। ঠিক আছে, একটা মোটামুটি আদর্শ সামান্তরিক হয়েছে সম্ভবত, যাই হোক, না হলেও কিছু করার নাই এখন। এই একটা কর্ণ, ঠিক আছে, জাস্ট একটা কর্ণ আমি আঁকি, তাইলে আমার মানে চিত্রটা হিজিবিজি হবে না। এ বি সি ডি, চিত্রে এ বি সি ডি একটা সামান্তরিক, এসি তার একটা কর্ণ। এখন তুমি মনে করো এই যে বি শীর্ষবিন্দু থেকে এসির উপরে একটা লম্ব টানবা, এসির উপরে কি করবে, একটা লম্ব টানবা। তাহলে চিত্রটা অনেকটা এরকম হয় কিনা? হ্যাঁ, লম্ব মানে কি, লম্ব মানে হইলো এসির উপরে এই যে তুমি যে রেখাটা আঁকছো এটা যেন 90 ডিগ্রি কোণ সৃষ্টি করে, এইটা এই পাশটাও 90 ডিগ্রি, আবার এই পাশটাও কিন্তু 90 ডিগ্রি। বলো বুঝছো কিনা? তোমার একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকবে এবং অন্য যে কোনো একটা শীর্ষবিন্দু অথবা কৌণিক বিন্দু থেকে সেই কর্ণের উপর একটা লম্ব টানবা, আর এই লম্বের যে দৈর্ঘ্য এটাও মনে করো দেওয়া থাকবে। ধরি এসি কর্ণের দৈর্ঘ্য আমাদেরকে দেওয়া আছে ডি মিটার, এসি কর্ণের দৈর্ঘ্য আমাদেরকে দেওয়া আছে কত, দেওয়া আছে ডি মিটার। আর এই যে বি, আচ্ছা এখানে একটা নামকরণ করতে হবে, নামকরণটা করি বিই, ঠিক আছে, বিই, এই যে লম্বটা না, লম্বর নাম হইল গিয়ে বিই, আর বিইর দৈর্ঘ্য মনে করো হইল গিয়ে এইচ মিটার, যেহেতু একটা লম্ব আছে এজন্য আমি এইচ দ্বারা এটাকে ডিনোট করতেছি, এইচ মিটার। এসি দেখো, এসি বাহুর দৈর্ঘ্য কত, ডি মিটার, আর বিই বাহুর দৈর্ঘ্য কত, এইচ মিটার। দেখো তো এইটা যদি ভূমি হয় তাহলে এইটা যেহেতু এর উপর লম্ব তার মানে এটা কি উচ্চতা না? তুমি যদি এখন এই এবিসি ত্রিভুজের কথা চিন্তা করো, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রও কি, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে সূত্র হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা। যেহেতু এবিসি ত্রিভুজের আমি, আমার এখন কিন্তু প্রশ্নে এই দৈর্ঘ্য বলা নাই প্রস্থও বলা নাই, কিন্তু বইলে দিছে কি, বইলে দিছে একটা কর্ণের দৈর্ঘ্য বইলে দিছে, এই জন্য আমি
এই কর্ণের দৈর্ঘ্যটা কি ভূমি ধইরা সেইটার সাপেক্ষে একটা উচ্চতা আঁকাইছে, আর এই উচ্চতার মানও মনে করো আমাদেরকে বলে দিছে, ঠিক আছে। তখন আমার এই এ বি সি এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হবে? সূত্র হবে হাফ ইন্টু ডি ইন্টু এইচ, তাই না? কি হবে? হাফ ইন্টু ডি ইন্টু এইচ। এখন বলো তো, এই যে কর্ণটা, এই কর্ণটাও কিন্তু এই ফুল এ বি সি ডি সামান্তরিককে দুইটা সমান সমান ত্রিভুজে ভাগ করছে। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি হাফ ইন্টু ডি ইন্টু এইচ হয়, তাহলে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল নিশ্চয়ই হবে এর দ্বিগুণ, তার মানে টু ইন্টু। তাহলে এই দুই কাটাকাটি থাকবে কি শুধুমাত্র ডি ইন্টু এইচ। বলো বুঝছো কিনা? এই যে ডি ইন্টু এইচ আমি লিখছি, এই ডি ইন্টু এইচ মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ নাকি ভূমি গুণ উচ্চতা? এই ডি ইন্টু এইচ কিন্তু তোমার সাধারণ সেন্সে দৈর্ঘ্য গুণ প্রস্থও না, আর এছাড়া আমরা নর্মালি যেভাবে চিন্তা করি যে এটারে ভূমি ধরি এটারে উচ্চতা ধরি, ওইটাও না। এটা হলো গিয়া এই ডি বলতে বুঝাইতেছে একটা কর্ণের দৈর্ঘ্য যেটা ভূমি হিসেবে কাজ করতেছে, আর এইচ দ্বারা বুঝাইতেছে বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্ব। বলো বুঝছো কিনা? তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের দুইটা সূত্র, মানে এটা কিন্তু সেম কনসেপ্টের উপর বিল্ড হয়েছে, ঠিক আছে। দুইটা ওই হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতার উপরই হয়েছে। একবার কি হয়েছে লক্ষ্য করো, একবার আমাকে কিন্তু এই সামান্তরিকের দুইটা বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে, তার মানে আমার দৈর্ঘ্য বলে দিয়েছে আর প্রস্থ বলে দিয়েছে, ওই সময় আমি একভাবে বাইর করছি, ঠিক আছে। আরেকবার কি করছে, আরেকবার আমার এই দৈর্ঘ্য প্রস্থ বইলা না দিয়ে করছে কি কর্ণের দৈর্ঘ্য বইলা দিছে, তা আমরা কর্ণের সাপেক্ষে ওই সময় উচ্চতাটা নিছি। বলো একদম 100% ক্লিয়ার কিনা? আচ্ছা ঠিক আছে, তাহলে নর্মাল সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি তাইলে ভূমি গুণ উচ্চতা, এটাই মনে রাখবা। এটা মাঝে মাঝে লাগবে এই জন্য আমি দেখাই দিলাম, বাট বেশিরভাগ ক্ষেত্রে লাগবে তোমার ভূমি গুণ উচ্চতা। পারবা? এখন আমার ক্ষেত্রফলের পার্টটা তো গেল, আরেকটা জিনিস আসতে পারে, সেটা হইলো পরিসীমা। ঠিক আছে, পরিসীমা তো তুমি এটা মানে বুঝাই গেছো, যেহেতু সামান্তরিকের কি বিপরীত বাহুগুলো সমান, তাহলে এই বাহু যদি বি মিটার হয় এই বাহু বি মিটার, আবার এই বাহু যদি এ মিটার হয় তাহলে এই বাহু কিন্তু এ মিটার। এটা কিন্তু ওই আয়তর মতোই সেম, তাহলে টু ইন্টু এ প্লাস বি, অথবা আমি এ প্লাস বি না লেখা বাংলায় লিখতে পারতাম যে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এদিকে আবার তুমি ভূমি আর উচ্চতা নিও না, ঠিক আছে, তাইলে কিন্তু বিপদ। টু ইন্টু কি, এ মানে হইলে গিয়ে ধরো দৈর্ঘ্য, আর বি মানে প্রস্থ। বলো বুঝছো কিনা? এদিকে কিন্তু ভাই ভূমি উচ্চতার কোনো কিছু নাই, এটা কিন্তু দৈর্ঘ্য প্রস্থ, মানে এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা। এখানে কিন্তু ভিতরে এখানে লম্ব টানবা না, এখানে কি লম্ব টম্ব টানবে এসবের কিন্তু কিচ্ছু নাই। যাই হোক, আউলাই যেও না কেউ। সামান্তরিক তো আমাদের শেষ, বাকি আছে রম্বস। আচ্ছা ট্রাপিজিয়ামও বাকি আছে, বাট ট্রাপিজিয়াম খুবই ছোট, ওটা সহজ একেবারে। ঠিক আছে, রম্বস কিন্তু অলরেডি আমি মেইন একটা যে কনসেপ্ট আছে সেই কনসেপ্ট অলরেডি আমি আলোচনা কইরা ফেলাইছি, যে রম্বসের কর্ণদ্বয়, এটা খাতায় এখনই লিখবা, নোট সব থেকে বেশি ইম্পর্টেন্ট। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আর রম্বসের যে ক্ষেত্রফলের সূত্র, এটা হলো হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। ঠিক আছে, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। বুঝলাম না, আবার একটু বলো। আচ্ছা সামান্তরিকের, আচ্ছা সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র, লক্ষ্য করো সামান্তরিকের যদি তুমি চিত্রটা দেখো, সামান্তরিকের কিন্তু দুইটা কর্ণের ভিন্ন ভিন্ন মেজারমেন্ট, তাহলে তুমি কি একটা সূত্র দিয়ে দুইটা মান পাবা? বলো, তাহলে সামান্তরিকে তুমি কিভাবে কর্ণের দৈর্ঘ্যের সূত্র দেবা? এই কোণের দৈর্ঘ্য একটা দিয়ে মাপবা, এই কোণের দৈর্ঘ্য একটা দিয়ে মাপবা, এখানে কোনো ফিক্সড সূত্র নাই, হয়তোবা থাকলেও এটা তোমাদের লেভেলে নাই, এটা যখন তোমরা একটু বড় হবে ওই সময় হয়তোবা পাবা। রম্বসের ক্ষেত্রে দেখো, আমার ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এখন আমি চিত্র কিন্তু একটু আগেও আঁকছি, তারপরেও লাগলে আরেকবার আঁকাই দিই। এই যে সূত্রটা কিভাবে আসলো, অনেকের মনে একটু প্রশ্ন জাগতে পারে, তাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি। এটা তো একটা রম্বস তাই না, তার মানে এখানে চারটা বাহুই পরস্পর সমান। তোমরা ধইরা নাও যে এখানে চারটা বাহুই পরস্পর সমান হয়েছে, ঠিক আছে। এখন নামকরণ করি এ বি সি ডি। যেহেতু রম্বস, তাহলে রম্বসের ক্ষেত্রে আমার যে এসি কর্ণ আছে, হ্যাঁ মনে করো এই যে এসি কর্ণের দৈর্ঘ্য আমি বললে দিছি ডি মিটার,
দৈর্ঘ্য আমি বলে দিছি ডি মিটার। এখন এই ক্ষেত্রেও তুমি যদি বিপরীতে যে শীর্ষবিন্দু দেখতেছো বা কৌণিক বিন্দু দেখতেছো, এই কৌণিক বিন্দু থেকে তুমি একটু আগে কি কি করছিলাম আমরা সামান্তরিকের ক্ষেত্রে, কৌণিক বিন্দু থেকে একটা কর্ণের উপর লম্ব টানছিলাম না? লম্ব যখন টানছি দেখো নর্মাল অবস্থায় কি হইতো, যে একটা ছিল তোমার অপর একটা কর্ণ। লক্ষ্য করো, রম্বস আর সামান্তরিকের পার্থক্য একেবারে স্পষ্ট করে তুমি বুঝতে পারবা। এখন একটু কনসেন্ট্রেট দাও প্লিজ, একটু কনসেন্ট্রেশন দাও। সরি, আমি ভুলভাল কি বলতেছি, কনসেন্ট্রেট তো দেওয়া যায় না, আমি বলতে পারি যে বি বি কনসেন্ট্রেট, ঠিক আছে? বা আমি কিন্তু আচ্ছা ওলে যেতেছি, মানে কনসেন্ট্রেশন দেও অথবা কনসেন্ট্রেট হও, ঠিক আছে? যাক, এগুলো লেগে কিছু নাউন অ্যাডজেক্টিভের খেলা, ইংলিশের জিনিসপাতি, যাক ওখানে না যাই, আমরা অঙ্কের ভিতরে থাকি। যেটা বলতেছিলাম, এসি কর্ণের দৈর্ঘ্য হইছে তোমার ডি মিটার, আর বিডি কর্ণের দৈর্ঘ্য কত হবে? সমান কিন্তু হবে না, কেউ বলতে পারবা না যে এইটাও ডি মিটার এইটাও ডি মিটার, এরকম কিন্তু কখনো হবে না। কারণ আমি স্পষ্ট দেখতে পাইতেছি যে এসি হলো একটু ছোট আর বিডি কর্ণটা কিন্তু একটু সাইজে বড়, তাহলে এটা কিন্তু ডির থেকে বড় হবে বা অন্য কোনো মান হবে। আমি ধরে নিতেছি এটা এইচ মিটার, কত? এইচ মিটার। বিডি কর্ণের দৈর্ঘ্য এইচ মিটার আর এসি কর্ণের দৈর্ঘ্য ডি মিটার। এখন আমি আমি যদি এসি কে ভূমি ধরতে চাই, তাহলে এতটুকু হবে আমাদের উচ্চতা। তখন আমার এই যে দেখো এ বি সি এই ত্রিভুজটার ক্ষেত্রফল কতটুকু হবে কেউ জানো? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি মানে কি ডি, আর উচ্চতা কি পুরো এইচ নাকি? দেখো এই বি ডি এই পুরোটুকু হইল কি এইচ মিটার, কিন্তু এখানে এই যে বি এই যে এতটুকু, এইটা কিন্তু বিডির অর্ধেক। আমি যদি এখানে নামকরণ করি, ধরো এই এসি আর বিডি কর্ণদ্বয় পরস্পর কি ও বিন্দুতে ছেদ করে, তাহলে এই যে ও বি, এই যে ও বি এতটুকুর মান কত জানো? এতটুকুর মান কিন্তু এইচ এর অর্ধেক, তার মানে এইচ/2। অর্থাৎ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র সমান সমান হাফ ইন্টু ভূমি, ভূমি মনে করো এসি, এসির মান হলো গিয়া কত? ডি মিটার, তাই না? আর উচ্চতা হলো গিয়ে তোমার ও বি বা বিও, এটা হলো গিয়ে এইচ এর অর্ধেক, মানে এইচ/2। বলে এই পর্যন্ত কি ক্লিয়ার? হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, নাকি আরেকবার দেখাই দেব? বলো, লক্ষ্য করো, এই যে এবিসি আমার ত্রিভুজের ক্ষেত্রফল হলো এইটা। এখন আমার রম্বসের ক্ষেত্রফলটা হবে এই ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। কেন? কারণ এসি কর্ণ এই রম্বসটাকে দুইটা সমান ত্রিভুজে বিভক্ত করছে। তো একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি এইটা হয়, অতএব দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল হবে এর দ্বিগুণ। দ্বিগুণ যদি হয়, দেখো 2 আর 2 কাটাকাটি, আমার উপরে থাকে ডি ইন্টু এইচ আর নিচে থাকে শুধুমাত্র একটা 2, তার মানে ডি ইন্টু এইচ ডিভাইডেড বাই 2। এখন দেখো তো, আমি এটাকে কিন্তু এভাবেও চাইলে লিখতে পারি যে হাফ ইন্টু ডি ইন্টু এইচ। ডি এর পরিচয় কি? ডি এর পরিচয় হলো একটা কর্ণের দৈর্ঘ্য, আর এইচ এর পরিচয় কি? আরেকটা কর্ণের দৈর্ঘ্য, তার মানে কর্ণদ্বয়, একটা কর্ণ গুণ আরেকটা কর্ণ, কর্ণদ্বয়ের গুণফল, ঠিক আছে? ডি ইন্টু এইচ মানে কর্ণদ্বয়ের গুণফলকে আমরা 2 দিয়ে ভাগ করতেছি, অথবা এইভাবে চিন্তা করতে পারো যে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। বলো বুঝছো কিনা এবার কিভাবে আসছে সূত্রটা? আচ্ছা, এখন পরিসীমা, পরিসীমা এটাও কিন্তু আগের গুলার মতোই, পুরোপুরি না। এটার পরিসীমা অনেকটা রম্বসের, সরি, বর্গের যে পরিসীমা সূত্র ছিল অনেকটা সেরকম। কেন? কারণ রম্বসের ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা বাহুর মান সমান, যেটাকে আমরা ধরে নিয়েছি যে এ মিটার, ঠিক আছে? তুমি সিডি নাও, বিসি নাও, এবি নাও আর এডি নাও, যে বাহুই নাও না কেন, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ মিটার। তাহলে কি 4টা এ মানে 4 এ। বলো বুঝছো কিনা? এই ছিল আমার রম্বসের ক্ষেত্রফল আর রম্বসের পরিসীমা। রম্বসেরও কিন্তু কর্ণের মানে কর্ণের নির্ণয়, ঠিক আছে, ওই সূত্র কিন্তু আসলে নাই, তবে নির্ণয় করা যাইতে পারে। আমি যদি তোমাকে একটা হিন্ট দেই, মনে করো এরকম বইলা দিল যে তোমার এরকম একটা অঙ্ক তোমাদের উদাহরণে দেওয়া আছে, ধরি যে একটা রম্বসের ক্ষেত্রফল হইল গিয়া 100 বর্গমিটার, ঠিক আছে? 100 বর্গমিটার হইল গিয়া আমার ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল হইল 100 বর্গমিটার এরিয়া। বললাম যে একটি কর্ণের দৈর্ঘ্য 25 মিটার, একটি কর্ণের দৈর্ঘ্য 25 মিটার, তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? এটা কিভাবে করবা? এই সূত্রের মাধ্যমে কইরা ফেলাবা, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাই না? যেমন দেখো, হাফ ইন্টু একটা কর্ণের দৈর্ঘ্য বলে দিছি 25 মিটার,
আরেকটা কর্ণের দৈর্ঘ্য জানতে চাইছে, তার মানে ওইটা হলো কি অজানা রাশি এক্স অথবা ক, এই হাফ ইন্টু কর্ণদৈর্ঘ্য গুণফল বা রম্বসের ক্ষেত্রফল কত হবে, 100 বর্গমিটার। বলো বুঝছো কিনা আমি কিভাবে সাজাইলাম জিনিসটাকে? তাহলে এক্স সমান সমান কত হবে, এক্স সমান সমান হবে 100 গুণ 2 ডিভাইডেড বাই 25। 25 4 25 100, 4 দুগুণে 8, তার মানে আরেকটা কর্ণের দৈর্ঘ্য হবে 8 মিটার। বলো বুঝছো? সহজ একেবারে, এগুলো কঠিন কিছুই না। তাহলে আজকে আমরা মোটামুটি যে এই চ্যাপ্টারের বা 16.2 এর ভিতরে যতটুকু বেসিক আছে সেই বেসিক নিয়েই আজকে আলোচনা করছি। ঠিক আছে, তোমার এই বর্গ রম্বস সামান্তরিক মানে ও ভালো কথা, এখনো তো একটু খেলা বাকি আছে আমাদের, কিন্তু ট্রাপিজিয়াম বাকি এখনো, ট্রাপিজিয়ামটা একটু করাই দিই, মানে ভুলেই গেছিলাম তালে তালে। ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের সংজ্ঞা অলরেডি আমি করাই ফেলাইছি, এখন জাস্ট আমি তোমার এই যে ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফলের সূত্রটা দেখাবো, আর কিছুই না। এটা মেনলি মুখস্থ করে ফেলাও, ঠিক আছে? প্রমাণও আছে, তাইলে বই থেকে দেখতে পারো। বাট ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু, তোমরা ইতোমধ্যে অনেকে জানো, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। আজকে ক্লাসে আমি কিন্তু অনেকগুলো সূত্র তোমাদেরকে শিখাইছি। তোমাদের কাজ হবে কি জানো? কাজ হবে তোমরা নিজের এক একটা মান নিয়ে অঙ্ক নিজেরা বানাবা, তারপরে সলভ করবা। আমি চাই প্রত্যেক টাইপ থেকে কমপক্ষে একটা করে তোমরা নিজেরা করবা। দেখো সূত্রটা, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের, সরি আমি ক্ষেত্রফল লিখছি, দেখছো কথায় কথায় ক্ষেত্রফল লিখে ফেলাইছি। এটা হয় কি, যখন তুমি একসাথে কথা বলো প্লাস চিন্তা করো প্লাস কিছু একটা লেখো, তুমি কোনো কাজই অ্যাকচুয়ালি 100% ভাবে করতে পারবে না। যাই হোক, এখন আমি একটা চিত্র আঁকি, হ্যাঁ, ট্রাপিজিয়াম ধরো এই আর এই, দেখো তো এইটাকে একটা ট্রাপিজিয়াম না? আমি কিভাবে বুঝবো এটা একটা ট্রাপিজিয়াম? কারণ এই বাহু আর এই বাহু, কোন কোন বাহু মনে করো, এ বি সি ডি, এই যে এবি বাহু আর সিডি বাহু, এই দুইটা বাহু বা সরলরেখা হলো গিয়ে পরস্পরের সমান্তরাল, ঠিক আছে? তার মানে এটা একটা ট্রাপিজিয়াম। এখন আমি যদি এবি বাহুর মান বইলা দিই যে 5 মিটার, কত, 5 মিটার। আবার এই যে সিডি বাহু আছে, সিডি বাহুর দৈর্ঘ্য আমি বইলা দিলাম যে 8 মিটার। আর উচ্চতা বলতে বুঝায় কি, উচ্চতা বলতে বুঝায় এই সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব। যেমন এইখানে এইটা হলো আমার উচ্চতা, ধরো এইখান থেকে এইখান পর্যন্ত আমি একটা লম্ব টানলাম, ঠিক আছে? এটার দৈর্ঘ্য যতখানি হবে এটাই হলো আমাদের উচ্চতা। আমি মনে করো মেজার করলাম, এটা আমার বের হয়েছে 4 মিটার, ঠিক আছে? উচ্চতার মান কত হয়েছে, 4 মিটার। এই বিডি কিন্তু উচ্চতা না, এসিও কিন্তু উচ্চতা না, তুমি জাস্ট এই দুইটা সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী যে লম্ব দূরত্ব এইটাই হইল উচ্চতা। তাহলে আমি যদি এই সূত্রে বসাই তাহলে কিন্তু এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের হয়ে যাবে। ক্ষেত্রফল কত হবে দেখো, হাফ ইন্টু সমান্তরাল বাহু যোগ করবা, একটা সমান্তরাল বাহু হলো গিয়ে 5 মিটার, আর একটা সমান্তরাল বাহু মানে এটা 8 মিটার, তাহলে 8 আর 5 যদি তুমি যোগ করো তাহলে হবে 13 ইন্টু উচ্চতা, উচ্চতা কত, 4। দেখো তো কত হয় ক্যালকুলেশন করলে, 13 দুগুণে 26 হবে, 26 বর্গমিটার হবে আমাদের অ্যান্সার। যেহেতু এই এককগুলা মিটারে দেওয়া ছিল, তাই আমার এই ক্ষেত্রফলটা হবে মিটার স্কোয়ার অথবা বর্গ মিটার। যদি এগুলো সেন্টিমিটারে দেওয়া থাকতো তাহলে এখানে বের হইতো সেন্টিমিটার স্কোয়ার। বলো বুঝছো কিনা? এই যে এটারও কিন্তু একটা প্রমাণ আছে কিভাবে এই সূত্রটা আসছে, এটা আমাদের বইতে দেয়া আছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। যদি কেউ না বোঝো লাগলে আমি আগামীকালকে ক্লাসে বুঝাই দেবো না, ঠিক আছে? আজকে আমার প্ল্যান ছিল আর অনেক কিছুই করানো, যেমন এই উদাহরণ 8 থেকে অলমোস্ট উদাহরণ 14 পর্যন্ত আমার করানোর প্ল্যান ছিল, বাট আমি আসলে বুঝি নেই যে এতটুকু করাইতে আমার এতখানি সময় লাগবে। যাই হোক, আশা করি তোমরা আজকে ক্লাসটা সব ভালোভাবে বুঝছো। যদি ভালো লাগে তাহলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মাঝে শেয়ার করো। সবাই নিজেরাও ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।